ওকে, তো আজকে আমরা হচ্ছে যে আমাদের ক্লাস 04 আজকে ক্লাস 04-এ আমরা কিছু ইন্টারেস্টিং টপিক আজকে পড়ব। সেটার নাম হচ্ছে নটোকর্ড নিয়ে আমরা পড়ালেখা করব। নটোকর্ড নটোকর্ড হচ্ছে এমন একটা জিনিস যার জন্য পৃথিবীব্যাপী যুদ্ধ, যে আমার প্রয়োজন নটোকর্ড, আমার প্রয়োজন নটোকর্ড। তোমার কি নটোকর্ড আছে? তুমি কি নটোকর্ড যুক্ত প্রাণী না নটোকর্ড বিহীন প্রাণী? সো পৃথিবীব্যাপী মানুষের এক যুদ্ধ নটোকর্ড নিয়ে। সেটি হচ্ছে যে আমরা পৃথিবীতে এই যে প্রাণীগুলো আছে, প্রাণীগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলি আমরা কর্ডেট, আরেকটাকে বলি আমরা নন কর্ডেট। একটাকে বলি আমরা কর্ডেট, আরেকটাকে বলি নন কর্ডেট। এই যে আমরা কর্ডাটা, নন কর্ডাটা, মেরুদণ্ডী প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী, এরকম নানা ভাগ উপভাগে যাচ্ছি। পুরা পৃথিবীব্যাপী যে প্রাণীগুলো আছে সেগুলোকে কি যে আমরা নানাভাবে বিশ্লেষণ করছি, তার একটা অন্যতম বড় ভিত্তি হলো এই নটোকর্ড। এই নটোকর্ড হচ্ছে প্রাণী বিশ্লেষণের অন্যতম বড় একটা ভিত্তি। এই নটোকর্ড জিনিসটা আসলে আমাদের কি, সেটার ব্যাপারে আমাদের ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকতে হবে যে না, নটোকর্ড আসলে কি। এই যেটা নিয়ে পৃথিবীব্যাপী এত যুদ্ধ বিগ্রহ হচ্ছে, যে আমরা নিজেদের মেরুদণ্ডী প্রাণী বলে দাবি করছি। মেরুদণ্ড অমেরুদণ্ডী কথাটা পরে আসে, তার আগে প্রথমে আসবে নটোকর্ডের উপস্থিতি অনুপস্থিতির ভিত্তিতে আমরা পৃথিবীর প্রাণীকুলকে দুই ভাগে ভাগ করতে পারি। যে নটোকর্ড যার আছে তাকে বলি আমরা কর্ডাটা বলি, যার মধ্যে নটোকর্ড বিদ্যমান রয়েছে তাকে বলি আমরা কর্ডেট, আর যার মধ্যে আমাদের নটোকর্ড নেই তাকে বলি আমরা নন কর্ডেট বলি। আচ্ছা, কর্ডেট এবং নন কর্ডেট তো বলাটা আমি মানতে পারলাম, বাট আসলে নটোকর্ড জিনিসটা আমাদের কি, যে না নটোকর্ডের যে ব্যাপারটা, কনসেপ্টটা আসলে আমাদের কি। সো নটোকর্ডের কনসেপ্টটা বুঝতে হলে আমাদের হচ্ছে একটু ভালোভাবে মনোযোগ দিতে হবে। আমরা যদি একটা কর্ডেট প্রাণী নিয়ে একটু বিশ্লেষণ করি, আমরা একটা ধরো এটা আমাদের একটা কর্ডেট প্রাণী। সো এই কর্ডেট প্রাণীটা, এটা হচ্ছে আমাদের একটা কর্ডেট প্রাণী। কর্ডেট প্রাণী মানে এটার ভেতর নটোকর্ড উপস্থিত রয়েছে। এই কর্ডেট প্রাণী নটোকর্ডটা আসলে কি, চলো আমরা দেখার চেষ্টা করি। এই যে আমাদের প্রাণীর যে দেখা যায় আমাদের কর্ডেট প্রাণী যারা, যে সকল প্রাণীর নটোকর্ড আছে, নটোকর্ড হচ্ছে দেহের পৃষ্ঠ মধ্য রেখা বরাবর। দেহের কোন রেখা বরাবর? পৃষ্ঠ মধ্য রেখা বরাবর। পৃষ্ঠ মধ্য রেখা বরাবর বলতে কি বোঝায়? আমি তোমাদের বলেছিলাম যে সবসময় মাথায় রাখবে যে তোমরা 5টা তল পড়েছো, বাট সেই হিসাবে আসলে আমরা চিন্তা করলে হয় না। সেগুলো একটু হচ্ছে যে বইয়ের ভাষা। আমাদের চিন্তা করতে হয় আমাদের দেহের সামনের যে অংশ রয়েছে, এই যে আমরা দেহের সামনের যে অংশটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলি অঙ্কীয় দিক বলি বা সম্মুখ দিক বলি। অঙ্কীয় আর সম্মুখ দিক বলি। আর পেছনের যে দিকটা দেখি, এই যে আমাদের পেছনের যে দিকটা, তাকে বলি আমরা পশ্চাৎ বা পৃষ্ঠীয় দিক। পশ্চাৎ বা পৃষ্ঠীয় দিক। তুমি যদি দেখো, এই যে আমি যদি ঘুরি, আমি পেছনের দিকে আছি ভাবে, এই পশ্চাৎ বা পৃষ্ঠীয় দিকের মাঝ বরাবর একদম সোজা বরাবর এখানে আমাদের মেরুদণ্ড রয়েছে। আমরা ছোটবেলায় ভাব সম্প্রসারণ লিখতাম, শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেরুদণ্ডহীন মানুষ যেমন একটি থকথকে মাংসপিণ্ডের মতো, ঠিক তেমনি শিক্ষা ছাড়া একটি জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। সো এরকম নানা মুখস্থ লাইন আমরা ভাব সম্প্রসারণে লিখে দিতাম। আমার কাছে খুবই বিরক্ত লাগতো ভাব সম্প্রসারণ লিখতে। আমি ভাব সম্প্রসারণ আর সারাংশ লেখার স্কোপ থাকলে অলওয়েজ সারাংশ বা সারমর্ম লেখার চিন্তা ভাবনা করতাম, কারণ ভাব সম্প্রসারণ লিখতেই 4-5 পেজ, আর ক্লাস শেষে বেরোয় দোষ আমি ভাব সম্প্রসারণ 10 পেজ লিখছি, আমি ভাব সম্প্রসারণ 8 পেজ লিখছি। ওগুলো এই যে দিতে মন চায়, মায়ের তুই কয় পেজ লিখছিস, তোর কাছে জানতে চাইছে কে, মানে তুমুল ঝগড়া যে আমি এত পেজ লিখছি। তোমরা এই যে ইন্টার সেকেন্ডে উঠছো, তোমাদের বাংলা দ্বিতীয় পত্র কিন্তু আছে ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম, রচনায় 20 মার্ক আমাদের এখানে। সো এই আমাদের দেহে পৃষ্ঠ মধ্য রেখা বরাবর, এই পৃষ্ঠ মধ্য রেখা বরাবর এটা একটা নিরেট। নিরেট বলতে কি বোঝায়? নিরেট বলতে বোঝায় যা ফাঁপানা। নিরেট বলতে সহজ ভাষায় কি বোঝায়? যা ফাঁপানা। দ্যাট মিনস একটা দ্বন্দ্ব যদি থাকে, ধরো একটা লোহার রডের কথা তুমি চিন্তা করো, যে কি আছে, একটা লোহার রড আছে, সেই লোহার রডের ভেতরে কি কোনো ফাঁকা জায়গা আছে? এখন বলতে পারবা যে হ্যাঁ ভাই, আন্তঃআণবিক ফাঁকা স্থান আছে। কারণ আন্তঃআণবিক ফাঁকা স্থান তো আমরা খালি চোখে দেখি না। এখন তোমাকে ধরো একটা লোহার পাইপ দিলাম, আরেকটা হচ্ছে তোমরা ওই যে ছোটোবেলায় আইসক্রিম খাইতে কিনা 2 টাকা দামি হচ্ছে যে ললি, এরকম পাইপ আইসক্রিম পাওয়া যেত, একটা 2 টাকা 5 টাকা দামি, এখন মনে হয় 2 না 5 টাকা দামি, ওই আইস
স্লোলি একটা আইসক্রিম দিলাম, ভেতরে আইসক্রিম নাই, জাস্ট প্লাস্টিকটা দিলাম তোমাকে, ভেতরে আইসক্রিম চাই জাস্ট প্লাস্টিকটা, তাহলে কোনটা নিরেট আর কোনটা ফাঁপা? অবশ্যই যে আমি তোমাকে প্লাস্টিকটা দিলাম আইস ললি সেটা হচ্ছে ফাঁপা, আর হচ্ছে যে আমাদের এই যে লোহার যে দ্বন্দ্বটা সেটা নিরেট। তার মানে এই যে আমাদের নটকট, এই নটকটটা নিরেট হয়। নটকটের প্রথম শর্ত কি? নটকটটাকে অবশ্যই কী হতে হবে? নিরেট হতে হবে। নটকটটা আমাদের নিরেট হয়, নটকটটা আমাদের কী হয়? নিরেট হয়। এখন নিরেট মানে হচ্ছে যে তার ভেতরে ফাঁপা জায়গা নেই। তোমাকে যদি আমি একটা রাবার দিই, ধরো আমাদের রাবার পাওয়া যায় মাঝে মাঝে, মেয়েরা চুলে যে রাবার বাঁধো বা হচ্ছে যে যাই থাকুক, রাবারগুলো আমাদের এরকম, রাবারের ভেতর কোনো ফাঁপা জায়গা থাকে না, বাট রাবারগুলোকে আমরা এইভাবে নাড়াচাড়া করতে পারি। তো এই নাড়াচাড়ার ব্যাপারটা হচ্ছে যে আমার ধরো এইখানে আমার একটা কলম রয়েছে, আমি আমার কলমটা নিয়ে আসি, এটা হচ্ছে আমাদের কলম। এই কলমটাকে আমি একটা নির্দিষ্ট মাত্রায় বাঁকাইলাম, দুই পাশে আমি একটা বল প্রয়োগ করে এই কলমটাকে আমি বাঁকালাম, যে আমার শরীরের যত শক্তি রয়েছে সব শক্তি প্রয়োগ না করে কিছু পরিমাণ শক্তি প্রয়োগ করে আমরা এই জিনিসটাকে বাঁকালাম। বাঁকালে এই জিনিসটার আকৃতি একটু বিকৃত হলো, প্রেশার ছেড়ে দিলে আবার সে আগের অবস্থায় ফিরে আসে। যে আমি প্রেশার দিয়ে তাকে বাঁকানোর চেষ্টা করছি, বাঁকালে তার দৈর্ঘ্যে কিছুটা বিকৃতি আসে, ছেড়ে দিলে তার আকৃতি আবার সেম হয়ে যায়। এই যে জিনিসটা, এটাকে বলি আমরা স্থিতিস্থাপকতা। এই জিনিসটাকে আমরা কি বলি? স্থিতিস্থাপকতা। এটা তোমরা ফিজিক্স প্রথম পত্রের সপ্তম অধ্যায়ে যখন পড়বে তখন তোমরা স্থিতিস্থাপকতা নিয়ে জানতে পারবে যে হোয়াট ইজ স্থিতিস্থাপকতা। যে কোনো কিছুকে যদি আমরা বাঁকাই, বল প্রয়োগ করে তার আকৃতি পরিবর্তন করি এবং বল ছেড়ে দিলে তার আকৃতি যদি আগের অবস্থায় ফিরে আসে, তখন সেই জিনিসটাকে আমরা কি বলি? সেই ধর্মটাকে আমরা বলি স্থিতিস্থাপকতা। কি? কোনো জিনিসকে আমি বাঁকালাম, বাঁকিয়ে তার আকৃতি পরিবর্তন করলাম, করার পর সেটাকে আমি বল প্রয়োগ করে আকৃতি পরিবর্তন করলাম, বল ছেড়ে দিলে তার আকৃতি আগের অবস্থায় ফিরে আসে। এই যে ধর্মটা, এই ধর্মটাকে আমরা বলি স্থিতিস্থাপকতা। তো এই যে আমাদের নটকর্ডটা রয়েছে, এটা হচ্ছে আমাদের নটকর্ড। এই নটকর্ডের কিছু স্পেসিফিক ফিচার আমরা জানবো। একটা হচ্ছে আমাদের এই নটকটটা দেহের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর থাকে, দ্যাট মিনস পিঠের দিকে থাকে বাট মাঝ বরাবর থাকে, পৃষ্ঠ মধ্য রেখা বরাবর থাকে। কোন বরাবর থাকে? পৃষ্ঠ মধ্য রেখা বরাবর। তুমি যদি ভুলে যাও আমাদের মেরুদণ্ডের কথা চিন্তা করবে, পিছে মেরুদণ্ড রয়েছে, মেরুদণ্ড বরাবর রয়েছে। তারপর যদি চিন্তা করো এটা কেমন হয়, এটা নিরেট হয়, যেটার মধ্যে তেমন ফাঁপা থাকে না, ভেতরে আমাদের কোষ রয়েছে, এবং এটা স্থিতিস্থাপক হয়। কেমন হয়? স্থিতিস্থাপক। দ্যাট মিনস যে এটাকে আমরা যদি বাঁকালে বল প্রয়োগ করে এর আকৃতি পরিবর্তন করতে পারবো, বাট বল যখন আমি ছেড়ে দিব তখন তা পূর্বের অবস্থায় ফিরে আসবে। তো এই কয়টা কথা আমরা জানলাম যে আমাদের কি হয়, নিরেট স্থিতিস্থাপক হয়। তার মানে কি? স্থিতিস্থাপক মানে কি? নিরেট হয়েছে, দ্যাট মিনস ভেতরে ফাঁপা জায়গা নেই, কিন্তু এরকম বাঁকানো যায়। তার মানে কি? কিছুটা নমনীয়, সে একদম শক্ত না, একদম লোহার রডের মতো শক্ত না, দ্যাট মিনস সে আমাদের কিছুটা নমনীয় হয়। এবং এদের মাঝখানে কিছু ছিদ্রও থাকে, দেখা যায় কিছু এরকম ছিদ্রও থাকে, যে স্নায়ু বের হওয়ার জন্য কিছু ছিদ্র থাকে, বাট ছিদ্র কথাটা খুব স্পেসিফিক, ইম্পর্টেন্ট না। তার মানে নটকর্ড দেহের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর, নিরেট, স্থিতিস্থাপক, নমনীয়, দ্বন্দ্ব। তার মানে নটকর্ড বলতে আসলে কি বোঝায়? নটকর্ড বলতে বোঝায় যে কোনো প্রাণীর বা কোনো জীবের, প্রাণী হবে, গাছের তো আর নটকর্ড নেই, গাছ কি মেরুদণ্ডী? গাছ মেরুদণ্ডী না। সো কোনো প্রাণীর দেহের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর নিরেট, স্থিতিস্থাপক, নমনীয় যে দ্বন্দ্বটা থাকে তাকে আমরা বলি নটকর্ড বলি। এখন ব্যাপারটা হচ্ছে, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি, এই ছেলে তোমার কি নটকর্ড রয়েছে, তুমি যদি এখন লাভ দিয়ে বলো জি ভাই আমার নটকর্ড রয়েছে, আমি কর্ডাটা পর্বের প্রাণী, তাহলে সেটা তুমি ভুল বলবে। কারণ নটকর্ড এমন একটা জিনিস যেটা আজীবন আমাদের থাকার প্রয়োজনীয়তা নাই। জীবনের কোনো না কোনো দশায়, একদম তুমি জাইগট থেকে যে তুমি জন্ম নেওয়া শুরু করেছো, তোমার জীবনের কোনো না কোনো দশায় যদি তোমার নটকট থাকে তাইলেই হবে যে একবার নটকট থাকলেই এনাফ। আমরা একবার নটকট থাকলে আমরা লাফানো শুরু করি। আমাদের কিন্তু নটকটটা নেই, আমাদের নটকটটা মেরুদণ্ডে রূপান্তরিত হয়েছে। দ্যাট মিনস আমাদের মেরুদণ্ড রয়েছে যেটা আমাদের নটকট থেকে রূপান্তরিত, তাই আমি বলতে পারি না যে আমাদের নটকট রয়েছে। তার মানে এই নটকটটা আমাদের আজীবন থাকতে হবে এরকম কোনো কথা না। কর্ডেট যে প্রাণী তাদের জীবনের কোনো না কোনো দশায় মানে 1 মিনিটের জন্য যদি নটকট থাকে তাইলেও হবে, 30 সেকেন্ডের জন্য থাকলেও হবে। যে নটকটটা হচ্ছে জীবনের কোনো না কোনো দশায় যদি আমাদের এই দেহের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর নিরেট,
স্থিতিস্থাপক নমনীয় দ্বন্দ্ব উপস্থিত থাকে, তখনই আমরা সেই প্রাণীটাকে কর্ডেট প্রাণীর অন্তর্ভুক্ত করব। তাহলে আমরা কাদের কর্ডেট বলবো? যাদের আজীবন ধরে নটোকর্ড আছে তাদের কর্ডেট বলবো? নো, আমরা তাদের কর্ডেট বলবো যাদের জীবনে কোনো না কোনো দশায় একবার হইলেও নটোকর্ড ছিল, তাদেরকে আমরা কি বলবো? কর্ডেট বলবো। আর যারা এই নটোকর্ডের সংস্পর্শ পায়নি তাদেরকে আমরা কি বলবো? নন কর্ডেট বলবো। তাহলে কর্ডেট আর নন কর্ডেট কিসের উপর? নটোকর্ডের উপর। নটোকর্ড কি আজীবন থাকা লাগে? উত্তর হচ্ছে আজীবন থাকা লাগে না। দেহের মানে জীবনের কোনো না কোনো দশায় কিছু মুহূর্তের জন্য থাকলেই আমরা সেই প্রাণীটাকে কি বলতে পারবো? কর্ডেট বলতে পারবো। তার মানে আমরা নটোকর্ড বুঝে গেলাম, আমরা কর্ডেট বুঝে গেলাম, আমরা নন কর্ডেট বুঝে গেলাম। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া কর্ডেট নন কর্ডেটের এক্সাম্পলগুলো কি আমরা মনে রাখবো? উত্তর হচ্ছে না, কারণ সামনে তোমরা অনেক পর্ব পড়বে। সেই যে আমরা প্রাণী জগতের 9টা পর্ব পড়ি, তার মধ্যে কর্ডেট বা কর্ডাটা পর্ব মাত্র একটা, আর বাকি যে 8টা পর্ব আছে 8টা পর্বই আমাদের নন কর্ডাটা। সো এই 8টা পর্বে যত উদাহরণ পাবো সব আমাদের নন কর্ডেটের উদাহরণ, আর কর্ডেটের মধ্যে আমরা যত উদাহরণ পাবো সব কর্ডাটার মধ্যে যত উদাহরণ পাবো সব আমাদের কর্ডেটের উদাহরণ। সো এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে জানো, দেন আমি নেক্সট টপিকে যাই, বা কারো মনে যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, তারপর আসা যাক আমাদের নেক্সট টপিক, সেটা হচ্ছে পরিপাক নালী। ব্যাপারটা হচ্ছে জীব যদি হও তুমি, খেতে হবে তোমার, খেয়ে খেয়ে সেই জিনিস পরিষ্কার করতেও হবে তোমার, ঠিক আছে? দ্যাট মিনস আমরা যারা জীব মানে আমরা যারা প্রাণী, বিশেষ করে আমাদের খাবারের জন্য অন্যের উপর নির্ভর করতে হয়, যে আমরা নিজেরা নিজেদের খাবার তৈরি করতে পারি না, আমরা নিজেরা নিজেদের খাবার তৈরি করতে পারি না। সো আমাদের কি হয়? অন্যের উপর ডিপেন্ডেন্ট থাকতে হয়, আমাদের অন্য থেকে খাবার দাবার গ্রহণ করা লাগে, এবং খাবার দাবার খেয়ে আমরা একদম পেট ফুলায় ফেলি। খাবার যদি আজীবন পেটের ভেতর থাকতো তাহলে আর কোনো সমস্যাই ছিল না, তাই না? একবার খাইতাম আর খাওয়া লাগতো না। বাট একটু পরপর ক্ষুধা লাগে, আম্মুকে যদি বলি ক্ষুধা লাগছে, অনেক সময় আম্মুরা দেয় বকা, যে আর কত খাবি, খাইতে খাইতে তো ঢোল হয়ে যাইতেছিস, কিছু আরও বেশি খাইলে তো ফেটে যাবি, একটু কম খা। আবার কিছু মানুষ খাইতে ভাল লাগে না, যে খাবো না, ভাল লাগে না, খাবো না, ভাল লাগে না। বিশেষ করে মেয়েরা খাইতে চায় না, যে তাদের হচ্ছে জোর করে খাওয়ানো লাগে। ছেলেরা হচ্ছে খাওয়ার জন্য পাগল, যে কখন কি আছে, বাসায় আম্মুরা কিছু রাখতে পারে না, ছেলেরা সাবার করে ফেলে। ছোটোবেলায় আস্তে আস্তে বড় হইতে হইতে ঘরের খাবার মানুষ মানে কেন জানি একটু কম খাওয়া শুরু করে। সেই পৌষ্টিক নালী মানে আমাদের খাবারটা পরিপাক হওয়ার জন্য যে নালী আছে, সেই নালীটা কি উপস্থিত নাকি উপস্থিত না, সেটা সিলোমের প্রকারভেদ তো কালকে পড়িয়েছি, লাস্ট দিন দেখো, লাস্ট ক্লাসে আমরা সিলোমের অ্যাসিলোমেট, ইউসিলোমেট, সুডোসিলোমেট সবই তো আমরা কালকে লাস্ট দিন পড়িয়ে ফেলেছি। তুমি কি ক্লাস করোনি মারুফ? তো এই যে আমাদের পৌষ্টিক নালী, দেখো পৌষ্টিক নালী উপস্থিতি অনুপস্থিতির ভিত্তিতে আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি, যে কারো কারো আছে যাদের পরিপাক নালী আছে, কারো কারো আছে যাদের পরিপাক নালী নেই, কেউ কেউ আছে যাদের পরিপাক নালী আছে, কেউ কেউ আছে যাদের পরিপাক নালী নেই। সো আমাদের এই পৌষ্টিক নালীর উপস্থিতি অনুপস্থিতির ভিত্তিতে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যে এই পৌষ্টিক নালী মানে হচ্ছে যে আমাদের পৌষ্টিক নালী বা পরিপাক নালী, যে আমাদের খাবারটা যাবে পেটের ভেতর গিয়ে হচ্ছে যে একটা নালীর মাধ্যমে সেই খাবারটা আমাদের পরিপাক হবে। পরিপাক মানে কি? পরিপাক মানে একটা বিশেষ ধরনের রান্না বান্না আমাদের পেটের ভেতর আমরা যে খাবারগুলো খাই, ধরো তুমি বার্গার খাইছো, বার্গার খাওয়ার পর তুমি কি তোমার মুখ দিয়ে তুমি বার্গার খাইলা, বার্গার খাওয়ার পর কি আমাদের দেহে ওই বার্গারটা ওই অবস্থায় থেকে যায়, বা আমরা যখন হচ্ছে যে
মলমূত্র ত্যাগ করি তখন কি বার্গার হিসেবেই কিছু বের হয়? বের হয় না। দ্যাট মিনস আমাদের পেটের ভেতর খাবার যাওয়ার পর তার একটা রাসায়নিক প্রক্রিয়ার মধ্যে পড়ে, একটা রাসায়নিক প্রক্রিয়া বা একটা কেমিক্যাল মেকানিজমের মাধ্যমে ওই খাবারটা আমাদের হজম হয়। সেই খাবার থেকে পুষ্টিকর উপাদানগুলো আমরা বের করে নিই, যে খাবারগুলো থেকে আমাদের কি কি দরকার সেগুলো আমরা বের করে নিই। সো এই যে ব্যাপারটা, সেটাকে আমরা কি বলি? এই ব্যাপারটাকে আমরা বলি হচ্ছে পরিপাক পদ্ধতি বলি, যেখানে আমরা যে জটিল যে খাবারগুলো খাচ্ছি সেই জটিল খাবারকে সরল তরল দেহ শোষণ উপযোগী করে তুলি, যে আমার দেহের জন্য উপকার আনতে পারে, আমার দেহের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো আমরা বের করে নিই। সো এটাকে পরিপাক বলি। সো এই পরিপাকটা একটা নালীর মাধ্যমে হয়, যে আমাদের পেটের ভেতর দেখো, চিন্তা করো, আমাদের তোমরা 19-এ পড়ছো অবশ্যই, খাবার এই অন্য নালী হয়ে পাকস্থলীতে যায়, পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত বৃহদান্তে পরিবহন করে। সো এই পুরা জিনিসগুলো অন্য নালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, মানে অন্ত্র যেটা, পুরাগুলো কি নালীর মতো না? সেগুলোকে বলি পরিপাক নালী। তো পরিপাক নালী আছে কি নাই তার উপর আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ফেসবুক বের করে দেয় মাঝে মাঝে ধাক্কা মেরে। আচ্ছা, ভিডিও কিন্তু থেকে যাচ্ছে তোমাদের এই ভিডিওগুলো, ঠিক আছে? সো কেউ কিছু যদি একবার না বুঝো, সে আবার কিন্তু ভিডিওটা দেখতে পারো। নটকট কি ছোট বাচ্চাদের থাকে? নটকট আমরা যখন ফিটাস অবস্থায় মায়ের পেটে যখন থাকি তখন আমাদের নটকট থাকে, বা জন্ম নেওয়ার পর আমরা মেরুদণ্ড নিয়েই জন্ম নিই, আমাদের নটকট থাকে না। আমাদের 4 মাসের সময় নটকটটা আস্তে আস্তে মেরুদণ্ডে কনভার্ট হওয়া শুরু হয়। ক্লিভেজ নিয়ে আলাদা ভিডিও দিব বলেছিলাম। সিলম সৃষ্টির ধরন, সিলম সৃষ্টির ধরন না, সিলোম সৃষ্টির ধরন কেন লাগবে? আমি তো তোমাদের অ্যাসিলোমেট, সুডোসিলোমেট, তারপর হচ্ছে ইউসিলোমেট, এই জিনিসগুলো পড়িয়েছি। এখানে আবার সিলোম সৃষ্টির ধরনের তো প্রয়োজনীয়তা নেই, যে সিলোম সৃষ্টির ধরন আমি তো হচ্ছে যে অ্যাসিলোমেট, সুডোসিলোমেট, তারপর হচ্ছে ইউসিলোমেট, তিনোটাই পড়িয়েছি। এতটুকু জানলেই তো হবে, এর বেশি তো সিলোম লাগবে না তোমার কিছু, এতটুকু জানলেই হবে। সো এই পৌষ্টিক নালী আছে কি নাই তার উপর আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যে পৌষ্টিক নালী উপস্থিত আর পৌষ্টিক নালী আরেকটা গ্রুপের মধ্যে অনুপস্থিত। যে একটা গ্রুপে দেখতে পাই যে আমরা পৌষ্টিক নালী আছে, আরেকটা গ্রুপে আমরা দেখতে পাই পৌষ্টিক নালী নেই। তো যাদের পৌষ্টিক নালী উপস্থিত তাদেরকে আমরা কি বলি, আর যাদের অনুপস্থিত তাদেরকে আমরা কি বলি? যাদের উপস্থিত পৌষ্টিক নালী যাদের উপস্থিত, সো তাদেরকে আমরা বলি এন্টারোজোয়া। তাদেরকে আমরা কি বলি? এন্টারোজোয়া বলি। এন্টারো কথাটা এসেছে আমাদের ইন্টেস্টাইন থেকে, এন্টারো কথাটা এসেছে আমাদের ইন্টেস্টাইন থেকে। তো আমাদের খাবার পরিপাকের নালীর মধ্যে এই ইন্টেস্টাইন বা অন্ত্র কথাটা খুব গুরুত্বপূর্ণ। সো ইন্টেস্টাইন বা অন্ত্র থেকে কথাটা এসেছে এন্টারো। তো আর মানে অন্ত্র যাদের আছে, যাদের পরিপাক নালী রয়েছে তাদেরকে বলি আমরা এন্টারোজোয়া। যাদের পরিপাক নালী রয়েছে তাদেরকে বলি আমরা এন্টারোজোয়া বলি। তাদেরকে আমরা কি বলি? এন্টারোজোয়া বলি। আর যাদের অনুপস্থিত, যে থাকে না, তাদেরকে আমরা বলি প্যারাজোয়া। তাদেরকে আমরা কি বলি? প্যারাজোয়া বলি। ঠিক আছে, তার মানে আমরা পৌষ্টিক নালীর উপস্থিতির উপর দুই ভাগে ভাগ করতে পারি, একটাকে বলি এন্টারোজোয়া আর একটাকে বলি প্যারাজোয়া। এমন কোনো প্রাণী আছে যার মধ্যে নটোকর্ড থাকে আজীবন? ইউরোকর্ডাটার পর সেফালোকর্ডাটা আছে, সেফালোকর্ডাটার মধ্যে নটোকর্ড, দেহের মধ্য বরাবর নটোকর্ড বিদ্যমান থাকে। আমরা সেফালোকর্ডাটা যখন পড়ব তখন দেখব তারা মেরুদণ্ডী প্রাণীর যত আদি বৈশিষ্ট্য আছে সেই আদি বৈশিষ্ট্য তারা ধরে রাখে। সেফালোকর্ডাটার মধ্যে একদম জন্মের শুরু থেকে শেষ পর্যন্ত তাদের মধ্যে নটোকর্ড বিদ্যমান থাকে। দ্যাট মিনস আমাদের এই যে ইন্টেস্টাইন বা অন্ত্র যাদের মধ্যে আছে, অন্ত্র মানে হচ্ছে পরিপাক নালী, অন্ত্র মানে কি? এই পরিপাক নালী যাদের মধ্যে উপস্থিত আছে তাদেরকে এন্টারোজোয়া বলি, যাদের মধ্যে অনুপস্থিত তাদেরকে আমরা প্যারাজোয়া বলি। এই প্যারাজোয়ার উদাহরণ জাস্ট একজনই, প্যারার পি দিয়েই, সেটার নাম হচ্ছে পরিফেরা। আমাদের একদম প্রথম যে পর্ব তার মধ্যে কোনো পৌষ্টিক নালী উপস্থিত নেই। আর এন্টারোজোয়া কারা? এন্টারোজোয়া হচ্ছে পরিফেরা ছাড়া বাকি যারা আছে, পরিফেরা ছাড়া বাকি সকল পর্বের মধ্যে আমাদের এই পরিপাক নালী রয়েছে। বাকি
সকল পর্ব তাদের মধ্যে আমরা একটা পরিপাক নালী দেখতে পাই, শুধুমাত্র পরিফেরা নামক যে পর্ব আছে তার মধ্যে কোনো পরিপাক নালী নাই। কি দুঃখের একটা ব্যাপার যে সবার মধ্যে পরিপাক নালী আছে কিন্তু আমার মধ্যে কোনো পরিপাক নালী নাই। সে হচ্ছে আমাদের এই পরিফেরা যে আছে তার মধ্যে কোনো আমাদের পরিপাক নালী নেই। তাহলে এতটুকু আমার জানতে হবে যে পরিফেরার মধ্যে কোনো পরিপাক নালী নেই, এই জন্য তাকে আমরা বলছি প্যারাজোয়া। আর এই যাদের পরিফেরা ছাড়া বাকি সকল পর্বের মধ্যে আমাদের পরিপাক নালী উপস্থিত রয়েছে, যেটা নালী আছে অন্তত সেই নালী কতটুকু কর্মক্ষম কতটুকু কর্মক্ষম না, সে কি খুব ভালো কাজ করতে পারতেছে কিনা খাবার পরিপাক শোষণে সেটা দেখার হিসাব পড়ে, বাট নালী অন্তত আছে, অন্তত নালী আছে, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি পরিফেরা বলি। ঠিক আছে, যে তাকে আমরা বলি এন্টারোজোয়া, যাদের মধ্যে নালী আছে আর একদমই নালী নেই, কিচ্ছু নেই, তাকে আমরা বলি কি, তাকে বলি আমরা হচ্ছে প্যারাজোয়া। আচ্ছা, এবার আসো যে আমরা হচ্ছে আর একটা টপিক আমাদের এই জায়গায় আছে, সেটা হচ্ছে মানুষ। আমরা যারা আছি আমরা খাবারের জন্য অন্যের উপর নির্ভরশীল। আমরা কি নিজের খাবার নিজে তৈরি করতে পারি না, আমাদের অন্যের থেকে খাবার চায়া খাইতে হয়। মানে হচ্ছে গাছরে বলি যে গাছ আমাকে ফল দাও, তারপর হচ্ছে অন্যান্য প্রাণীকে মেরে আমরা খাওয়া দাওয়া করি। সো আমরা নিজের খাবার নিজে তৈরি করতে পারি না। প্রাণীদের একটা ক্যাপাবিলিটি নাই, সেটা হচ্ছে নিজের খাবার নিজে তৈরি করার ক্যাপাবিলিটি নাই। প্রাণীর উদ্ভিদের উপর নির্ভরশীল হওয়া লাগে। সো প্রাণীর যদি ক্যাপাবিলিটি থাকতো নিজের খাবার নিজে তৈরি করতে পারে, তাহলে প্রাণী কী করতো, পৃথিবীতে কোনো উদ্ভিদই রাখতো না, সব উদ্ভিদ নিঃশেষ করে ফেলতো। এই যে পৃথিবীব্যাপী এখনই তো হচ্ছে যে উদ্ভিদ নিধন চলে, কিছু পরিমাণ উদ্ভিদ যাও বাইচে আছে পৃথিবীতে, তা হচ্ছে মানুষ উদ্ভিদের উপর নির্ভরশীল, এই জন্য বাইচে আছে, নাহলে একটা উদ্ভিদও প্রাণীরা রাখতো না। মানে এমন আমরা। তো এখন এই যে আমাদের যদি আমরা খাবারের নির্ভরশীলতা, খাদ্যের নির্ভরশীলতার উপর ভিত্তি করে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটাকে বলি আমরা অটোট্রফ, আরেকটাকে বলি আমরা হ্যাটারোট্রফ। একটাকে বলি অটোট্রফ, আরেকটাকে বলি আমরা হ্যাটারোট্রফ। সো খাদ্যের নির্ভরশীলতার উপর ভিত্তি করে আমরা একটা ভাগ করতে পারি খাদ্যের নির্ভরশীলতা, যে খাবারের জন্য সে কি অন্যের উপর নির্ভরশীল কি নির্ভরশীল না, সেটার উপর ভিত্তি করে আমরা একটা ভাগ করতে পারি। এই ভাগটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি, দুইটা নাম রয়েছে, একটাকে বলি আমরা অটোট্রফ বলি, আরেকটাকে আমরা বলি হ্যাটারোট্রফ বলি। এটাকে অটোট্রফ বলি, এটাকে আমরা হ্যাটারোট্রফ বলি। সো অটো কথাটার অর্থ হচ্ছে নিজ, অটো কথাটার অর্থ হচ্ছে নিজ। এই যে আমাদের অটো ওয়ার্ডটার মানে হচ্ছে নিজ। এই অটো কথাটার অর্থ হচ্ছে নিজ। ট্রফ কথাটার অর্থ হচ্ছে নির্ভরশীলতা, খাদ্যের নির্ভরশীলতা। ট্রফ কথাটার অর্থ হচ্ছে খাদ্যের নির্ভরশীলতা। হ্যাটারো কথাটার অর্থ হচ্ছে অন্যের। ট্রফ কথাটার অর্থ হচ্ছে খাদ্যের নির্ভরশীলতা। তার মানে খাদ্যের জন্য যদি কোনো প্রাণী নিজের উপর নির্ভরশীল হয়, যে নিজের উপর নির্ভরশীল, যে সে তার নিজের খাবার নিজেই তৈরি করতে পারে, তখন তাকে বলি আমরা অটোট্রফ। এবং হ্যাটারো মানে অন্য বা ভিন্ন, সবসময় মনে রাখবা হ্যাটারো টার্মটার অর্থ হচ্ছে অন্য বা ভিন্ন। হ্যাটারো টার্মটার অর্থ কি, অন্য বা ভিন্ন। হ্যাটারো টার্মটার অর্থ কি, অন্য বা ভিন্ন। অটো কথার অর্থ কি, অটো কথা হচ্ছে নিজ। তো কোনো প্রাণী যদি খাবারের জন্য নিজের উপরই নির্ভরশীল হয়, তখন তাকে আমরা বলি অটোট্রফ। সো কারা অটোট্রফ, আমাদের যে উদ্ভিদগুলো আছে, আমাদের যে উদ্ভিদ, আমরা যে প্ল্যান্টের কথা বলি, উদ্ভিদ হচ্ছে সব অটোট্রফ। হ্যাটারোট্রফ কারা, হ্যাটারোট্রফ হচ্ছে যে আমাদের যত প্রাণী রয়েছে, প্রাণীগুলো সব প্রাণী কিন্তু আমাদের হ্যাটারোট্রফ, যে সে খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল। ট্রফ বলতে খাদ্যের নির্ভরশীলতা বোঝায়। অটোট্রফ বলতে বোঝায় যে প্রাণী নিজের খাবার নিজেই তৈরি করতে পারে, সে খাবারের জন্য নিজের উপর নির্ভরশীল, সে খাবারের জন্য অন্য কারো উপর নির্ভরশীল বা অন্য কারো মুখাপেক্ষী না। এটাকে আমরা কি বলি, অটোট্রফ বলি। আর সে যদি খাবারের জন্য অন্যের উপর নির্ভরশীল হয়, লাইক আমরা যে খাবারের জন্য অন্যের উপর নির্ভরশীল, এই জিনিসটাকে আমরা কি বলি, এটাকে বলি আমরা হ্যাটারোট্রফ বলি। এই ব্যাপারটাকে আমরা কি বলি, হ্যাটারোট্রফ
ট্রফ বলি। তার মানে দুইটা ওয়ার্ড আমরা জানলাম, একটাকে বলি আমরা হেটারোট্রফ আর একটাকে বলি আমরা অটোট্রফ। মজার ব্যাপার হচ্ছে তোমাদের গ্রুপে মেম্বার সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা তোমাদের বন্ধুদের আমাদের গ্রুপে যুক্ত করছো এবং তোমরা বলছো মানুষের কাছে যে আমাদের কোর্সের কথা, যে আমরা ভালো পড়াচ্ছি বা তোমরা ভালো পড়ছো, তোমরা ভালো আউটকাম পাচ্ছ এখান থেকে। বাট দুঃখজনক ব্যাপার হচ্ছে লাইভে স্টুডেন্ট সংখ্যা কমছে। অনেকের হয়তো নেট কানেকশন প্রবলেমের কারণে লাইভে থাকতে পারে না, বাট এক্সামগুলো দিও। এরকম দেখা যায় প্রতি ক্লাস শেষে এক্সাম, এত এক্সাম দেওয়ার সুযোগ কিন্তু পাওয়া যায় না। তো তোমরা কয়দিন পর যখন কলেজে উঠবা বা তোমাদের ক্লাস শুরু হলে তোমরা যখন বাইরে টিচারদের কাছে পড়বে অনলাইন ছাড়া অফলাইনে, তখন দেখো যে কোনো শিক্ষক এত ক্লাস বা এত হচ্ছে যে এক্সাম নেওয়ার সুযোগ পায় না। আর হচ্ছে যে আমাদের ক্লাস ডিউরেশন, ক্লাস সংখ্যা, এত ক্লাসও অনেক শিক্ষক নেওয়ার সময় পায় না। সো ব্যাপারটা হচ্ছে এক্সামগুলো অন্তত নিয়মিত একটু দিও, অল্প অল্প। আমি ডেলি পড়াই, আমার ডেলি পড়া 3-4 পেজের বেশি হয় না, সর্বোচ্চ 2-3 পেজ হয়, ওই সময় 1 পেজও পড়াই। দেখা যায় আমি যেটা পড়াই সেটা আমি বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করি, যেন এই ভিডিওগুলো তোমার কাছে অনেক দিন থাকবে, তোমার এইচএসসি পরীক্ষা পর্যন্ত থাকবে। সো যখন তোমার মন চাইবে, যখন তুমি দেখতে যাবা, পরেও দেখতে পারবা। বাট এক্সামগুলো কিন্তু এখনই নিচ্ছি, এক্সাম কিন্তু কোর্স শেষ হয়ে গেলে আর এক্সাম নেওয়া হবে না। সো এক্সামগুলো দিয়ে 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 নিজেকে জাজ করে ফেলো, কারণ আলটিমেটলি তুমি পড়তেছো, তুমি পারতেছো, তোমার কাছে মনে হচ্ছে তুমি সব পারো, বাট যতক্ষণ তুমি এক্সাম না দিবা ততক্ষণ তুমি নিজেকে জাজ করতে পারবে না। আর যতক্ষণ তুমি নিজেকে জাজ করতে না পারবা ততক্ষণ তোমার আলটিমেট আউটকামটা 0 থাকবে। সো দ্যাটস ওয়াই এক্সামগুলা সবাই মন মতো দিবা। হ্যাঁ, আমি তো অনলাইনে করাবই, আমার তোমাদের অনলাইন ব্যাচ চলবেই, আমার অনলাইন ব্যাচ চলবে। দেখা যাবে যে তোমাদের এই 7:30 থেকে যে অনলাইন ব্যাচ আছে, টাইমটা 7:30 দেওয়ার কারণ এটা চলবে। অফলাইন যখন খুলবে তখন আমার এখানে অফলাইনে 2টা ব্যাচ থাকবে, একটা 5টা থেকে 5:30, 5টা থেকে 6টা, আর একটা 6টা থেকে 7টা। 2টা ব্যাচ আমার এই এলাকায় রান করবো, আর অনলাইনে 7:30 থেকে 9টা পর্যন্ত তোমাদের পড়াবো, আর 9টা থেকে ওই ব্যাচটা পড়াবো। হয়তো তোমাদের যদি বেশি প্রবলেম হয়, আমার এখানে প্রেশার বেশি থাকলে হয়তো 7:30 জায়গায় তোমাদের 8টা করতে পারি, এরকম কিছু। বাট তোমাদের ব্যাচ থাকবে, অনলাইনে পড়িয়ে যাবো, কারণ অনলাইনে পড়ানোর যে সুবিধা, অন্তত স্টুডেন্টরা যে পরিমাণ বেনিফিট এই জায়গা থেকে নিতে পারে সেটা অন্য জায়গায় সম্ভব না। এবং মোটামুটি তোমরা যারা অনলাইনে ধাতস্থ হয়ে গেছো তারা ইনশাল্লাহ এই অনলাইনেই থাকবে। আচ্ছা, এখন আসো, তার মানে আমরা মোটামুটি এই জায়গার কথাবার্তাগুলো সব বলে ফেলেছি। এখন আসা যাক প্রাণীর শ্রেণীবিন্যাস নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো, যে প্রাণীর শ্রেণীবিন্যাস। তো আমরা শ্রেণীবিন্যাস কেন করেছি প্রাণীকে? পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী পাওয়া যাচ্ছে। এত লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণীর নামকে মুখস্থ রাখবে ভাই রে ভাই, এক একটা নাম টাম ধাম যে ব্যাপার স্যাপার, এই নাম মনে রাখা কি একটা ঝামেলার ব্যাপার না? সো দ্যাটস ওয়াই পৃথিবীতে প্রাণীগুলোকে আমরা শ্রেণীবিন্যাসের আন্ডারে নিয়ে এসেছি। এই শ্রেণীবিন্যাস, তো শ্রেণীবিন্যাস আমরা কেন করেছি? কারণ হচ্ছে যে আমরা চাই যে না, একটা বৈশিষ্ট্য আমি মনে রাখবো, সে একটা বৈশিষ্ট্য দিয়ে আমরা অনেকগুলা প্রাণীকে জাজ করতে পারবো। যে আমি মনে রাখলাম যে আমাদের আর্থ্রোপোডা একটা পর্বের নাম আমি মনে রাখলাম, এই আর্থ্রোপোডা পর্বের ভিতরে আমাদের প্রায় কয়েক লক্ষ আমাদের প্রাণী আছে। সো আর্থ্রোপোডার নাম শুনে আমি কয়েক লক্ষ প্রাণীর কথা আমি বুঝে যেতে পারবো যে না, আমার কয়েক লাখ প্রাণী আর্থ্রোপোডা পর্বের মধ্যে আছে। সো আমাদের চিন্তা ভাবনা কিন্তু সহজ হয়ে যাচ্ছে এক্ষেত্রে। সো এইটা হচ্ছে যে প্রাণী শ্রেণীবিন্যাসের জন্য যে নীতি। সো শ্রেণীবিন্যাস তোমরা ছোটোবেলা থেকে পড়ে আসছো, এখান থেকে মেইন কথা যে আমরা প্রাণীগুলোকে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, জেনাস, স্পেসিস এভাবে প্রাণীগুলোকে সাজাই। তো আমরা যে কোনো প্রাণী দেখলেই তার সেটা কোন কিংডম, সেটা কোন ফাইলাম, সেটা কোন জেনাস, ক্লাস, কোন স্পেসিস, এগুলো মনে রাখার চেষ্টা করি। তো শ্রেণীবিন্যাসের জন্য আমাদের কী কী রয়েছে, যে আমরা শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে বলি কিংডম, বলি কিংডম মানে রাজ্য, তারপর বলি ফাইলাম মানে পর্ব, তারপর আসে আমাদের ক্লাস মানে শ্রেণী, তারপর আমাদের অর্ডারের বাংলা কি বলো তো? ফ্যামিলি মানে হচ্ছে গোত্র, জেনাস, স্পিসিস। বলো তো অর্ডার অর্থ কি আর জেনাস অর্থ কি? তো এই সিরিয়াল অনুযায়ী আমরা বসাই। তো এই সিরিয়ালটা মনে রাখা একদম সহজ, জাস্ট এটা মনে রাখবা, কেপি কফ জিএস, কেপি কফ
জিএস, এই লাইন এমনি মনে থাকে, কেপিক অফ জিএস। তো কেপিক অফ অর্ডার মানে বর্গ, আর জেনাস মানে গণ। এই দুইটার জিনিসের মধ্যে যেন ভেজাল না লাগে, বাংলা বললে তোমরা অর্ডার আর ফ্যামিলি ভেজাল লাগাল, অর্ডার আর জেনাস। তার মানে সিরিয়াল মনে হবে কেপিক অফ জিএস, কেপিক অফ জিএস, কেপিক অফ জিএস, কেপিক অফ জিএস, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। আমরা পেয়ে গেছি কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। আমরা বুঝে গেলাম যে আমাদের এই কয়টা আমাদের জিনিস রয়েছে। তো এই জিনিসগুলাই আমরা বলি যে আমাদের এই কয়টা রয়েছে। এখন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি, বলো তো পৃথিবীর যত প্রাণী আছে, যত প্রাণী একদম পিঁপড়া থেকে শুরু করে হাতি, ঘোড়া, ডায়নোসর যা আছে, সব প্রাণী এই সাতটা যে আমাদের শ্রেণীবিন্যাসের জন্য যে 7টা ক্যাটাগরি আছে, এগুলোকে আমরা ক্যাটাগরি বা র্যাঙ্কিং বলি। এই 7টার কোনটার অংশ পৃথিবীর সব প্রাণী, যে সব প্রাণী এই 7টার মধ্যে কোন একটার মধ্যে সব প্রাণী থাকবে? বলো, সব প্রাণী এর কোন কিংডম? ভেরি গুড, কিংডম। এই কিংডমের মধ্যে পৃথিবীর সকল প্রাণী হচ্ছে আমাদের কিংডমের মধ্যে আছে। এই কিংডম থেকে আমাদের একটা কথা মনে রাখতে হবে, এই কিংডমটা হচ্ছে আমাদের অ্যানিমেলিয়া। এখানে আমাদের পৃথিবীর সকল প্রাণী আছে। এখন পৃথিবীর অনেক প্রাণী আমাদের এক কিংডমে পড়বে, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস। বাট স্পেসিস বা প্রজাতি যে কথাটা রয়েছে, এই স্পেসিস বা প্রজাতিটা দেখা যায় আমাদের এক এক প্রাণী থেকে এক এক প্রাণী ভিন্ন হবে। বাঘ যে প্রজাতি, মানুষ সে প্রজাতির না। বাঘের মধ্যেও আবার কয়েক টাইপের ভিন্ন ভিন্ন প্রজাতি রয়েছে। তো এই প্রজাতি বা স্পেসিসটাকে আমরা শ্রেণীবিন্যাসের একক বলি। এই প্রজাতি বা স্পেসিসকে আমরা কি বলি? শ্রেণীবিন্যাসের একক বলি। যে আমরা যে শ্রেণীবিন্যাস করি, এই শ্রেণীবিন্যাসের একক হচ্ছে আমাদের প্রজাতি বা স্পেসিস। এই যে প্রজাতি বা স্পেসিস রয়েছে, এটা আসলে কি? এটা হচ্ছে যে যেমন মানুষ একটা প্রজাতি, বাঘ একটা প্রজাতি, তারপর আম গাছ, জাম গাছ এর একটা প্রজাতি, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, ঠিক আছে? সো প্রজাতি বলতে আসলে বোঝায় যে এমন একই বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণী, সেম বৈশিষ্ট্য, সেম ক্রাইটেরিয়া তাদের থাকবে, এবং তারা একে অপরের সাথে যৌন মিলনের মাধ্যমে তাদের মতো সেম প্রজাতি তৈরি করতে পারে। যেমন মানুষের মধ্যে দেখা যায় মেল আর ফিমেলের যৌন মিলনের ফলে নতুন যে বাচ্চাটা তৈরি হচ্ছে, সে বাচ্চাটাও মানুষের মতোই দেখতে, বৈশিষ্ট্য সেম আমাদের। যে সে ছোটো বাচ্চাটাও আস্তে আস্তে বড় হয়ে হাঁটে, আমরাও হাঁটি, আমাদের সাথে তার বৈশিষ্ট্য সেম। এখন আচার আচরণ, স্বভাবে হয়তো কিছু পার্থক্য থাকে, বাট বৈশিষ্ট্য সেম। তো তাকে আমরা বলি প্রজাতি বলি। সো প্রজাতি হচ্ছে শ্রেণীবিন্যাসের একক। আমাদের একদম শ্রেণীবিন্যাসের জন্য আমাদের মেইন যে কিটা, সেটা হচ্ছে প্রজাতি। সো আমরা প্রজাতি টু প্রজাতি আলোচনা করতে পছন্দ করি। আর যখন আমরা জেনাস এবং স্পেসিসের নামটাকে একসাথে বলি, ইয়াস, প্রজাতি তাহলে সবচেয়ে ছোট, ধরতে পারছো? প্রজাতি হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাসের একক, বা প্রজাতি হচ্ছে সবচেয়ে ছোট। তার মানে হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাসের ধাপ কয়টা আমরা তাহলে দেখতে পাচ্ছি? আমরা 7টা ধাপ কিন্তু আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি। এখন যখন আমরা জেনাস এবং স্পেসিসের নামটা একসাথে বলি, যে আমরা ফার্স্টে বলি জেনাসের নাম বলি, তারপর শর্ট ফর্মে স্পেসিসের নাম বলি। জেনাস এবং স্পেসিসের নাম যখন আমরা একসাথে বলি, এই নামকরণ পদ্ধতিকে আমরা কী ধরনের নামকরণ বলি? এই নামকরণের পদ্ধতিকে আমরা দ্বিপদ নামকরণ বলি। কি নামকরণ বলি? দ্বিপদ নামকরণ বলি। দ্বিপদ নামকরণটা কে আবিষ্কার করছে? বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। এই লিনিয়াস চাচ্চু হচ্ছে আমাদের এই দ্বিপদ নামকরণটা আবিষ্কার করছে। তার মানে দ্বিপদ নামকরণে জেনাস আর স্পেসিসটা দিতে হবে। এবং একটা জিনিস মাথায় রাখবা, আমাদের স্কুল কলেজের জুলজি শিক্ষকরা খুব মাইন্ড করে যে বৈজ্ঞানিক নামের নিচে দাগ না দিলে, মানে কাইরে দিয়ে দিবে যে বৈজ্ঞানিক নামের নিচে দাগ দাও নাই, তোমার কত বড় সাহস, তুমি বৈজ্ঞানিক নামের নিচে দাগ দাও নাই। মানে আমার টিচাররা বৈজ্ঞানিক নামের নিচে দাগ দেওয়ার জন্য পাগল হয়ে যায়। আমি এইসব জিনিসের ভিত্তি পাই না, দাগ দিতেই হবে, না দিলে ভুল, কী লাভ দাগ দিয়ে? ফাও কিছু জিনিস আমাদের শিক্ষা ব্যবস্থায় কিছু আছে ফাও জিনিস, এই যে প্র্যাকটিক্যাল
করবা, দেখবা কদিন পর প্র্যাকটিক্যাল করতেছে, ভালো কথা, প্র্যাকটিক্যাল খাতা লিখতে লিখতে জীবন যৌবন পার হয়ে যায়। দরকার কি ভাই প্র্যাকটিক্যাল খাতা লেখার? আমি প্র্যাকটিক্যাল ল্যাবে বুঝছি, ল্যাবে আমাকে অ্যাসেসমেন্ট করেন প্র্যাকটিক্যাল দিয়ে, না, সেটা আবার খাতা করা লাগবে। আর যে প্র্যাকটিক্যালগুলো আমাদের ল্যাবে হয়, বিশেষ করে ফিজিক্সের প্র্যাকটিক্যাল, মান্দাতারি আমলের হচ্ছে সব প্র্যাকটিক্যাল, এই সব প্র্যাকটিক্যাল করে লাভ আছে কোনো? আচ্ছা, তো দেখো, তো এই জেনাস এবং স্পেসিস দুটো যখন একসাথে লিখি তখন সেই নামকরণ পদ্ধতিকে আমরা কি বলি? দ্বিপদ নামকরণ বলি। সো দ্বিপদ নামকরণের জনক হচ্ছে আমাদের এই ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস সাহেব আমাদের এই দ্বিপদ নামকরণ আবিষ্কার করেন। এখন যেমন আমরা হচ্ছে যে অনেক দ্বিপদ নামকরণ আছে, যেমন আমরা বলি হোমো স্যাপাইন্স, তো এটা হচ্ছে মানুষের দ্বিপদ নামকরণ। এখন দ্বিপদ নামকরণের মধ্যে একটা মজার ব্যাপার দেখা যায়, এবং এটা দেখলে আমরা লাফায় লাফায় উঠি। যেমন অনেক সময় দেখা যায় এই জেনাস এবং স্পেসিসের নাম সেম। বলতো নাজা নাজা কার বৈজ্ঞানিক নাম? নাজা নাজা কার বৈজ্ঞানিক নাম? এটা 9 10 থাকার কথা, আমাদের সময় ছিল না। নাজা নাজা বলো, নাজা নাজা কার বৈজ্ঞানিক নাম? আমাদের সময় 9 10 ছিল, তোমাদের গোখরা সাপের বৈজ্ঞানিক নাম। তো অনেক সময় দেখা যায় না জেনাস এবং স্পেসিসের নাম সেম, যে জেনাস যা নাম স্পেসিসও সেম নাম, জেনাসও যা স্পেসিসও সেম, এরকম আমাদের মাঝে মাঝে দেখা যায় না যে জেনাস এবং স্পেসিস দুইটাই আমাদের কি সেম। যখন দেখি আমরা জেনাস এবং স্পেসিস দুইটাই আমাদের সেম, সেই জিনিসটাকে আমরা বলি টটোনিম। এই ক্রাইটেরিয়া যখন আমরা দেখি জেনাস এবং স্পেসিস দুইটাই সেম, যে এখানে আমরা দেখতে পাচ্ছি জেনাসের নাম যা স্পেসিসের নামও সেম, জেনাস অ্যান্ড স্পেসিস নাম যদি আমাদের সেম হয় তখন সেই জিনিসটাকে আমরা বলি টটোনিম। তখন সেই জিনিসটাকে আমরা কি বলি? সেই জিনিসটাকে বলি আমরা টটোনিম। সেই জিনিসটাকে আমরা কি বলি? সেই জিনিসটাকে আমরা বলি টটোনিম বলি। সেই জিনিসটাকে আমরা কি বলি? সেই জিনিসটাকে আমরা বলি টটোনিম। এই যে আমাদের জেনাস এবং স্পেসিসটা যখন আমাদের আচ্ছা ছিল না তোমাদের, তো এই যে নাজা নাজা হচ্ছে আমাদের গোখরা সাপের বৈজ্ঞানিক নাম। কোন সাপের বৈজ্ঞানিক নাম? গোখরা সাপ। এরকম আরও অনেকগুলা পাওয়া যায় যেখানে আমাদের এই জেনাস আর স্পেসিসটা সেম। এই নামের ক্রাইটেরিয়াটাকে বলি আমরা টটোনিম। এই নামের ক্রাইটেরিয়াকে আমরা কি বলি? টটোনিম। যেখানে আমরা দেখতে পাই জেনাস এবং স্পেসিস দুইটাই সেম, যে জেনাসও যা স্পেসিসও তা। আয় হায়, কি হইল এটা? তো জেনাস এবং স্পেসিস যখন সেম তখন সেটাকে আমরা বলি টটোনিম বলি। ওকে, আচ্ছা, এখন দ্বিপদ নামকরণের পর আরেকটা নামকরণ দেখা গিয়েছে যেটাকে আমরা বলি ত্রিপদ নামকরণ। ত্রিপদ নামকরণ, এই ত্রিপদ নামকরণে আমরা দেখা যায় যে আরেকটা নামকরণ আমরা পেয়েছি যেটাকে বলি আমরা ত্রিপদ নামকরণ। ত্রিপদ নামকরণ আমরা প্রথমে জেনাস লিখি, তারপর স্পেসিস লিখি, তারপর এ জায়গায় আরেকটা জিনিস লিখি, সেটা হচ্ছে সাব স্পেসিস, মানে উপপ্রজাতি। সাব মানে উপপ্রজাতি আমরা পাই। এবং ত্রিপদ নামকরণটা করছে একজন পাখি বিজ্ঞানী, তার নাম স্কেগেল। তার নাম স্কেগেল। ত্রিপদ নামকরণ করছে কি? একজন পাখি বিজ্ঞানী, তার নাম স্কেগেল। স্ক্লেগেল, একটা এল হবে আর একটা এল হবে, স্ক্লেগেল। এই যে স্ক্লেগেল নামক যে বিজ্ঞানী আছে তিনি ত্রিপদ নামকরণের জনক। তো ত্রিপদ নামকরণের জনক কি? স্ক্লেগেল। তিনি কেন ত্রিপদ নামকরণ করলেন? সো তিনি পাখি বিজ্ঞানী, পাখি নিয়ে তিনি আলাপ আলোচনা করতো। তো তিনি দেখতে পাইলো যে পাখির মধ্যে তো অনেক প্রজাতি আছে। আমরা চড়ুই পাখি বইলা দিলাম যে আমাদের চড়ুই পাখির নাম হচ্ছে প্যাসার ডোমেস্টিকাস। চড়ুই পাখির নাম আমরা বলতেছি প্যাসার ডোমেস্টিকাস। বাট কিছু চড়ুই পাখি আছে এরা নীল নদের চড়ুই পাখি, কিছু চড়ুই পাখি আছে তারা আমাজন জঙ্গলের চড়ুই পাখি, কিছু চড়ুই পাখি আছে যারা বাংলাদেশের চড়ুই পাখি। সবার তো আর হচ্ছে গঠন, প্রকৃতি, আকৃতি সেম না। তো এদের দুজনের মধ্যে তো পার্থক্য আছে। আমি বলে দিলাম চড়ুই পাখি প্যাসার ডোমেস্টিকাস, বাট নীল নদের চড়ুই পাখির সাথে অন্য চড়ুই পাখির তো পার্থক্য আছে। তো দ্যাটস ওয়াই তিনি এই যে আমাদের একটা উপপ্রজাতির প্রস্তাব করেন, যে উপপ্রজাতি যে আমাদের আরেকটা নামের সাথে আমরা অ্যাড করব, যে আমরা যে চড়ুই পাখি প্যাসার ডোমেস্টিকাস। চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম কি? চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম হচ্ছে জেনাস। চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যাসার ডোমেস্টিকাস। চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যাসার ডোমেস্টিকাস। তো দেখতে পাইলো যে না, প্যাসার ডোমেস্টিকাস দিয়ে তো আমার মনের
বাসনা কামনা মিটতেছে না, আমি তো হ্যাপি না, আমি তো হ্যাপি না। সো এই জন্য তিনি করলে কি আরেকটা উপপ্রজাতির নামের প্রস্তাব করেন। সো উপপ্রজাতি, যেমন তিনি নীল নদের উপপ্রজাতি দিল। সো উপপ্রজাতি হলে তাহলে কি একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, ত্রিপদ নাম হয়ে যায়, এবং এটাকে স্ক্লেগেল এটা আবিষ্কার করেন। সো প্যাসার ডোমেস্টিকাস নিলোটিকাস, তো এই তিনি প্যাসার ডোমেস্টিকাসের নামের সাথে এই নীল নদের যে চড়ুই পাখিগুলো ছিল, নীল নদের চড়ুই পাখিগুলোর নামের সাথে নিলোটিকাস লাগায় দেয়। এই নিলোটিকাস দিয়ে কি বোঝায়? নীল নদের চড়ুই পাখি, যে এই চড়ুই পাখিগুলা আমাদের নীল নদের মধ্যে আছে। এই চড়ুই পাখিগুলো আমাদের কোথায় থাকে? নীল নদে থাকে, এটাকে বলে নীল নদের চড়ুই পাখি, যে প্যাসার ডোমেস্টিকাস নিলোটিকাস, প্যাসার ডোমেস্টিকাস নিলোটিকাস। সো এই প্যাসার ডোমেস্টিকাস নিলোটিকাস, এটার মধ্যে আমরা কয়টা পদ দেখতে পাচ্ছি? এটার মধ্যে আমাদের তিনটা স্পেসিফিক পদ রয়েছে। কয়টা পদ রয়েছে? তিনটা স্পেসিফিক পদ রয়েছে। এই যে আমাদের তিনটা স্পেসিফিক পদ আমাদের প্যাসার ডোমেস্টিকাস নিলোটিকাসের মধ্যে রয়েছে, এটাকে আমরা বলি হচ্ছে ত্রিপদ নামকরণ। সো ত্রিপদ নামকরণের জনককে? ত্রিপদ নামকরণের জনক হচ্ছে পাখি বিজ্ঞানী স্ক্লেগেল। স্ক্লেগেল আমাদের এই ত্রিপদ নামকরণের জনক। তো আমাদের দ্বিপদ নামকরণের জনক যেমন কার্লোস লিনিয়াস চাচ্চু, ঠিক তেমনি আমাদের মনে রাখতে হবে স্ক্লেগেল চাচ্চু আমাদের জন্য ত্রিপদ নামকরণ আবিষ্কার করেছে। ত্রিপদ নামকরণে জেনাস এবং স্পেসিসের সাথে ওই একটা নির্দিষ্ট প্রাণী ভৌগোলিক অঞ্চলের প্রাণীকে জানার জন্য, চেনার জন্য আমাদের আরেকটা পদ ইউজ করতে হবে, যেটাকে আমরা কি বলি? যেটাকে বলি আমরা ত্রিপদ বলি। সো এই ত্রিপদটা খুব 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 ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, এই সাব স্পেসিসের সাথে কি অন্য স্পেসিসের যৌন জনন ঘটতে পারে? হ্যাঁ, ঘটতে পারে। তখন দেখা যায় মেটিং হয়, দেখা যায় যে বৈশিষ্ট্যের মধ্যে মিল চলে আসে। হ্যাঁ, মানুষের ক্ষেত্রে উপপ্রজাতি দেওয়া যায়, যে আমরা ককেশিয়ান আছে, কিছু আছে ককেশিয়ান, কিছু আছে নিগ্রো, কিছু আছে শ্বেতাঙ্গ। মানুষের ক্ষেত্রে উপপ্রজাতি দেওয়া যায়, আমরা মানুষের ক্ষেত্রে হোমোস্যাপাইন্স এরিয়া ভিত্তিক দিতে পারি। বাট মেনলি উনি পাখি নিয়ে কাজ করছে, তো স্কেগেল পাখির ক্ষেত্রে এই উপপ্রজাতিটা দিছে। মানুষের ক্ষেত্রে এমনি মানুষ নিয়ে যন্ত্রণায় বাঁচে না, মানুষের ক্ষেত্রে আবার উপপ্রজাতি দিবে, দেয় নেই মানুষের ক্ষেত্রে উপপ্রজাতি। হ্যাঁ, সাব স্পেসিস এরিয়া ভিত্তিতে হয়েছে, সাব স্পেসিস এরিয়া ভিত্তিতে হয়েছে। ওকে, এবার চলো আমরা হচ্ছে যে প্রজাতির মধ্যে চলে যাই। আমরুপালি, হিমসাগর, হ্যাঁ এগুলো আমের উপপ্রজাতি বলতে পারো। আচ্ছা, এবার আসো যে আমরা প্রাণীদের শ্রেণীবিন্যাস বলি, যে আমাদের প্রাণীর শ্রেণীবিন্যাস, প্রাণীদের শ্রেণীবিন্যাস। তো আমাদের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে একজন খুব বড় মানের বিজ্ঞানী কাজ করে গিয়েছে, এবং তার কাজকে আমরা শ্রদ্ধা জানাই, যে না সে কাজ করেছে, সেই কাজকে শ্রদ্ধা জানাই। তার নাম হচ্ছে হিকম্যান। হিকম্যান নামক একজন বিজ্ঞানী আমাদের প্রাণীর শ্রেণীবিন্যাস নিয়ে প্রচুর কাজ করেছেন, এবং তার কাজগুলা আমাদের যুক্তিযুক্ত ছিল। শুধু কি পাখির জন্যই নাকি সবার জন্য এই নিয়ম?
প্রথমে এটা পাখির জন্য আবিষ্কার করা হয়, বাট এখন পরবর্তীতে যেহেতু একটা ধাপ আবিষ্কার হয়েছে, প্রাণী জগতের নানা প্রাণী নিয়ে এখন এই সাব স্পেসিস বা উপপ্রজাতিটা অ্যাড করা হচ্ছে। বাট ত্রিপদ নামকরণের সংখ্যা অনেক কম ইন রেসপেক্ট অফ দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ অনেক, তোমরা ত্রিপদ নামকরণ খুব বেশি দেখবে না। মেইনলি আমাদের যত নামকরণ আছে সব দ্বিপদ নামকরণই আছে। তো আমাদের প্রাণীদের শ্রেণীবিন্যাস নিয়ে কাজ করে কে? প্রাণীদের শ্রেণীবিন্যাস নিয়ে কাজ করেছে বিজ্ঞানী হিকম্যান। আমাদের প্রাণীর ম্যাম না, সো হিকম্যান আমাদের প্রাণীর শ্রেণীবিন্যাস নিয়ে কাজ করেছেন। তো এই হিকম্যান একটা বই আবিষ্কার করে, তার নাম হচ্ছে ইন্টিগ্রেটেড প্রিন্সিপালস অফ জুলজি। হিকম্যান একটা বই নিয়ে কাজ করেন, তার নাম হচ্ছে ইন্টিগ্রেটেড প্রিন্সিপালস of zoology। এই যে তিনি হচ্ছে যে একটা বই লেখেন, হিকম্যানের একটা বই ছিল, তার নাম ছিল ইন্টিগ্রেটেড প্রিন্সিপালস অফ জুলজি। এটার মধ্যে তিনি মোট 33টা পর্বের কথা বলে। তিনি মোট কয়টা পর্বের কথা বলে? তিনি মোট 33টা পর্বের কথা বলে। কয়টা পর্বের কথা বলে? 33টা পর্বের কথা বলে। এই 33টা পর্বের মধ্যে কিছু আছে যাদেরকে আমরা বলি মেজর ফাইলাম বা প্রধান পর্ব, কিছু আছে মাইনর ফাইলাম বা অপ্রধান পর্ব। তার মানে প্রধান পর্ব আর অপ্রধান পর্ব দুইটা ভাগে ভাগ করি। এখন মেজর আর মাইনর আমরা কাদের বলবো? যে পর্বগুলা আমাদের পৃথিবীর জন্য অনেক গুরুত্বপূর্ণ, যে পর্বগুলা নিয়ে কোনো বিতর্ক নেই, গুরুত্বপূর্ণ প্লাস তাদের নিয়ে আমাদের কোনো বিতর্কর জায়গা নেই, যে না আমরা তাদের নিয়ে কোনো ডিবেট করি না যে এ এমন সে তেমন, কোনো ডিবেটেবল নাই, এবং তারা অনেক গুরুত্বপূর্ণ এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা ইন ডিটেলস জানতে পারি, তাদেরকে বলি আমরা প্রধান পর্ব বা মেজর ফাইলাম। আর কিছু কিছু পর্ব আছে যাদের কয়টা প্রজাতি, যাদের হচ্ছে যে আমাদের কি না কি, সেগুলা নিয়ে আমরা একটু কনফিউজড। আর বিশেষ করে এই মেজর ফাইলামগুলা তাদেরই বলবো যাদের প্রজাতির সংখ্যা, আমাদের এই মেজর ফাইলাম হইতে গেলে তাদের প্রজাতি মোর দেন 5000 থাকতে হবে। মানে প্রজাতির সংখ্যা আমাদের 5K এর বেশি হতে পারবে। কে নিয়ে তো তোমরা পরিচিত, অন্তত বর্তমান জেনারেশন ফেসবুকের যুগ, আমরা কে নিয়ে পরিচিত, তাই না? কে মানে হাজার বোঝায়। তো আমাদের প্রজাতি মোর দেন 5000 হবে, তাদেরকে আমরা মেজর ফাইলাম বলি, এবং এদের বৈশিষ্ট্য আমরা জানি এবং পৃথিবীর বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদেরকে বলি আমরা মেজর ফাইলাম বলি। সেই মেজর ফাইলাম আমাদের মোট 9টা রয়েছে। মেজর ফাইলাম আমাদের কয়টা রয়েছে? মেজর ফাইলাম আমাদের মোট 9টা রয়েছে। আর তাহলে মাইনর ফাইলাম মানে হচ্ছে তাদের প্রজাতি সংখ্যা লেস দেন 5000, তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানি না, তাদের হচ্ছে যে বাস্তুতন্ত্রে তারা খুব বেশি গুরুত্বপূর্ণ না, তাদেরকে বলি আমরা মাইনর ফাইলাম। তাহলে এখান থেকে বাদ দাও মাইনর ফাইলাম, তাহলে কয়টা থাকে আমাদের? মাইনর ফাইলাম থাকে তাহলে আমাদের 24টা। এই মেজর ফাইলাম 9টার মধ্যে আমাদের কিছু আছে কোঅর্ডিনেট, কিছু আছে নন কোঅর্ডিনেট, কিছু আছে কোঅর্ডিনেট, কিছু আছে নন কোঅর্ডিনেট। সো আমরা জানি কোঅর্ডিনেটের সংখ্যা মাত্র কয়টা? মাত্র একটা পর্ব হচ্ছে যায় আমাদের কোঅর্ডিনেট হয়। আর নন কোঅর্ডিনেট পর্ব কয়টা? আমাদের মোট 8টা পর্ব আছে যারা আমাদের নন কোঅর্ডিনেট। সো এই পর্বগুলোর কথা তোমরা ছোটোবেলা থেকেই পড়ে আসতেছো, যে আমাদের পর্বগুলোর নাম ধাম এগুলো ক্লাস। বিতর্ক বলতে কি বোঝাচ্ছে? বিতর্ক বলতে বোঝাচ্ছে যে এদের যে সংখ্যাটা, এই সংখ্যাটা নিয়ে আমরা শিওর না যে না এদের সংখ্যাটা কত। কোনো বিজ্ঞানী বলতেছে এর সংখ্যা এতটা, 2000, বাট আরেকজন বললো যে আপনি যে 2000 বললেন এই 5টার বৈশিষ্ট্য তো মিলে না সবার সাথে। সো এটা হচ্ছে যে ডিবেটেবল একটা ফ্যাক্ট, এবং এগুলা সব অনুমোদন দেয় ICZATN, ইন্টারন্যাশনাল কমিশন অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। তারা অনুমোদন দেয় না অনেক সময়। সো দ্যাটস ওয়াই এদের বিতর্ক বলি, এবং এদের সংখ্যা অনেক নগণ্য, অনেক কম থাকে। তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা মাইনর ফাইলাম বলি। অনেক মাইনর ফাইলাম আমাদের রয়েছে। তোমরা দেখবে তোমাদের বইয়ের একটা পেজে হলুদ কালার করে দেওয়া আছে, সেখানে আমাদের এই এনিমিলিয়া কিংডমটাকে কিছু ভাগে ভাগ করা আছে এবং 33টা পর্বের নাম আছে, সেখানে অনেকগুলা মাইনর ফাইলাম আমরা জানছি। আর হচ্ছে যে আমাদের 2টা মাইনর ফাইলামের কথা আমরা হচ্ছে যে অলরেডি পড়েছি। তোমরা আমাকে বলতে পারবে যে 2টা মাইনর ফাইলাম আমরা হচ্ছে যে তোমার সুডোসিলোমেটের মধ্যে 2টা মাইনর ফাইলামের নাম পড়েছি। সুডোসিলোমেটের মধ্যে আমরা 2টা মাইনর ফাইলাম দেখেছিলাম, একটা ছিল কাইনোরাইকিয়া, রোটিফেরা, এরকম আরও নানা আমাদের হচ্ছে যে মাইনর ফাইলাম আমরা দেখতে পাই। সো এই হচ্ছে যে আমাদের
শ্রেণীবিন্যাসের ভিত্তি। না না, মেজর ফাইলামে প্রজাতি সংখ্যা দেওয়া আছে, মাইনর ফাইলামের সংখ্যা কি মেজরে দেওয়া আছে? না না, মাইনরের সংখ্যা তো মেজরে দেওয়া নেই, মেজরটা শুধু মেজরই, মাইনরের সংখ্যা সম্পর্কে আমি এখনো শিওর না। সো আমি মাইনরটাকে মেজরে কেন দিব? মেজরের মধ্যে যা দেওয়া আছে শুধু মেজরের সংখ্যা আমাদের, আর সংখ্যা মনে রাখার কোনো প্রয়োজনীয়তা নেই। এই যেখানে সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যা একদম ঝাইরা মুখস্থ করার কোনো দরকার নেই। অপ্রধানে কি করডাটা থাকতে পারে? এখন অপ্রধানের মধ্যে একটা আছে হেমিকর্ডাটা বলতে একটা শ্রেণী রয়েছে, অপ্রধানের মধ্যে একটা শ্রেণী রয়েছে যাকে আমরা বলি হেমিকর্ডাটা। সেই হেমিকর্ডাটাকেও বলা হয় সে কর্ডেট কিছুটা, হেমিকর্ডাটা কিছুটা কর্ডেট, যে আমাদের অপ্রধানের মধ্যে একটা নাম আছে হেমিকর্ডাটা, সে কিছুটা কর্ডেট। বাট আমরা যদি পরীক্ষা আসে কর্ডাটা পর্ব কয়টা, আমরা একটাই বলি যে নটোকর্ড বিদ্যমান একটা পর্বের মধ্যেই, সে হচ্ছে কর্ডাটা। ওকে, রোটিফেরা কাইনোরাইকিয়া তোমরা বলে ফেলেছো। এবার চলো আমরা আমাদের এই প্রধান 9টা পর্ব নিয়ে ধাপে 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 পর্বগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে জানবো, এবং আমি যে বৈশিষ্ট্যগুলো পড়ায় দিব সেই বৈশিষ্ট্যগুলো ভালো করে তোমরা দেখবে, ঠিক আছে? আমি ছবিও দিয়ে দিব ক্লাস শেষে, ছবিও দেখবে যে কোনটা কি, কার কি বৈশিষ্ট্য, সে ছবিগুলোও আমি দিয়ে দিব ইনশাল্লাহ। এখন খেয়াল করো, সো আমরা 9টা পর্বের নাম মনে রাখবো। সো 9টা পর্বের আইসিজেড, ভাইয়া আইসিজেটের 2টা পূর্ণরূপ কেন? দেখো আইসিজেটের 2টা পূর্ণরূপ আছে, একটা জায়গায় বলা আছে ইন্টারন্যাশনাল কমিশন অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, এটা হচ্ছে পুরা সংস্থাটার নাম, পুরা সংস্থাটার নাম ইন্টারন্যাশনাল কমিশন অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। এটা হচ্ছে একটা বিল্ডিং, বড় বিল্ডিং, সেই বিল্ডিংয়ের নাম ইন্টারন্যাশনাল কমিশন অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, এটা হচ্ছে ওদের পুরা নাম, সংস্থাটার নাম। আর ওদের কিছু নিয়ম আছে, এই নিয়মগুলোকে আমরা বলি কোড বলি, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। একটা প্রাণীর নামকরণ করতে গেলে তোমার কিছু শর্ত মানতে হবে, দ্যাটস ওয়াই 2টা, একটা দিয়ে আমরা প্রজাতি বুঝাই, একটা দিয়ে আমরা শর্ত বুঝাই, আর একটা দিয়ে আমরা সংস্থা বুঝাই। যখন আমরা কমিশন টার্মটা ইউজ করবো তখন আমরা সংস্থা বলবো, যখন আমরা হচ্ছে যে শর্তগুলা বুঝাবো তখন কোড বলবো। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি, বলো যে আমরা প্রাণীদের নামকরণ করতে গিয়ে একটা কিছু শর্ত অনুসরণ করি, সেই শর্তগুলোকে কিছু আন্তর্জাতিক শর্ত অনুসরণ করি, সেই শর্তগুলোকে আমরা কি বলি? তো তখন তুমি অবশ্যই বলবে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। আর আমি যদি তোমাকে প্রশ্ন করি যে এই যে কোন সংস্থা আমাদের এই নামকরণগুলোকে অনুমোদন করে, তখন তুমি কি বলবে? তখন তুমি নিশ্চয়ই বলবে যে ইন্টারন্যাশনাল কমিশন অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। তো কমিশন দিয়ে সংস্থা বোঝাচ্ছে, আর কোড দিয়ে তার নীতিগুলা বোঝাচ্ছে। আচ্ছা, এবার আসো আমরা 9টা পর্বের নাম প্রথমে একটু সিরিয়ালি মনে রাখি। 9টা পর্বের নাম সিরিয়ালি মনে রাখা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো 9টা পর্বের নাম আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি, যে 2 বন্ধু, তোমরা 2 ফ্রেন্ড, তোমরা চিন্তা করছো যে তোমরা একটা বিজনেস করবা, তোমরা একটা প্ল্যান করলা যে আমরা প্ল্যান করলাম একটা বিজনেস করব। কিসের বিজনেস? মালার ব্যবসা। মালাই না তোমরা বিক্রি করবা। যে আগে কিন্তু হচ্ছে যে বাণিকরা নৌকায় করে এক জায়গা থেকে আরেক জায়গায় মালা আইনা বিক্রি করতো। তো তুমিও চিন্তা করলে যে মালার বিজনেস করবো, যে 2 বন্ধু হচ্ছে বেরোবো, বেরোয় হচ্ছে যে ওই যে ডাকবো, এই নিবেন নাকি মালা 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 মালা। সো তোমরা হচ্ছে গলার মালা বিক্রি করবা, 2 বন্ধু প্ল্যান করছো। বাট তোমার এক বন্ধু করলো কি, সে হচ্ছে তোমার সাথে গাদ্দারি করলো, যে সে তুমি আর সে মিলা ঠিক করছো মালা আনবা, সে নিজেই একাই না বিক্রি করা শুরু করলো এবং বললো তোর নিব না, তুই বাদ। তো সে মালা এনে অর্থ করা শুরু করলো। তখন তুমি তাকে কষ্ট করে বলবা, তখন তুমি কষ্ট ভরা মনে তাকে বলবা যে পারোনি প্ল্যানে, পারোনি প্ল্যানে, যে এই তুই তো পারলি না প্ল্যানে, পারোনি প্ল্যানে মালা এনে অর্থ একাই করো।
যে দুইজন মিলা প্ল্যান করছিলাম যে আমরা মালা এনে বিক্রি করব, বাট তুমি কি করছো, পারোনি প্ল্যানে। মালা এনে অর্থ একাই করো, যে তুমি প্ল্যানে পারোনি। তো পারো দ্বারা কি আসে, পারো দ্বারা আসে আমাদের পরিফেরা। সিরিয়ালটা মাথায় রাখতে হবে, যদি নর্মালি মনে রাখতে পারো খুবই ভালো, না মনে রাখতে পারলে ছন্দ দিয়ে মনে রাখতে, বা ছোটোবেলায় যদি অন্য কোনো ছন্দ দিয়ে মনে রাখো সেটা দিয়ে মনে রাখো। পরিফেরা, তারপর নিডা রিয়া। এখন বলতে পারো ভাই এখানে তো আগে সি আছে, সি এর উচ্চারণ হয় না এই জায়গায়। প্ল্যানের প্ল দ্বারা হচ্ছে প্লাটি হেলমিনথিস, প্লাটি হেলমিনথিস। ন দ্বারা কি আসে, ন দ্বারা আসে নেমাটোডা। মালা দ্বারা আসে হচ্ছে মলাস্কা। এনে দিয়ে আসে একাইনোডার্মাটা, সরি এনে দ্বারা আসে অ্যানিলিডা। অর্থ দ্বারা আসে আর্থ্রোপোডা। একাই দ্বারা একাইনোডার্মাটা। কর দ্বারা করডাটা। এই হচ্ছে আমাদের 9টা পর্ব সিরিয়ালি। পরীক্ষার মধ্যে আসে যে ধরো 2-3টা পর্বের কম্পারিজন দিয়ে বলে কোন পর্ব বেশি উন্নত। সো সবসময় মনে রাখবা আমাদের এই সিরিয়ালে বাম থেকে ডানে হচ্ছে তারা উন্নত। যত বামে যাব, যত ডানে যাব, তত সে উন্নত হতে থাকবে। পরীক্ষা যদি জিজ্ঞাসা করে মলাস্কার অ্যানিলিডার মধ্যে কি উন্নত, অবশ্যই অ্যানিলিডা উন্নত। অ্যানিলিডা আর্থ্রোপোডার মধ্যে কি উন্নত, অবশ্যই আর্থ্রোপোডা। প্ল্যাটিহেলমিনথিস, অ্যানিলিডা আর একাইনোডার্মাটা। বলো তো, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে প্ল্যাটিহেলমিনথিস, অ্যানিলিডা, একাইনোডার্মাটা, এই তিনটার মধ্যে কে বেশি উন্নত আমাকে বলো। আমি তোমাকে প্রশ্ন করলাম প্ল্যাটিহেলমিনথিস, অ্যানিলিডা, একাইনোডার্মাটা, তিনটার মধ্যে কে বেশি উন্নত। একাইনোডার্মাটা। তার মানে যত ডানে যাবে তত আমাদের উন্নত হইতে থাকবে। ঠিক আছে, ওকে। এবার আসো যে আমরা পর্বগুলা নিয়ে পড়ালেখা করব। আমরা প্রত্যেকটা পর্বের বৈশিষ্ট্য এবং উদাহরণ মনে রাখবো। আসো কি কি বৈশিষ্ট্য আমরা পড়ব। ফেসবুকের সমস্যা কি, ধাক্কা দিয়ে দিয়ে বের করে দেয় ক্লাস থেকে, বলে যে যাও বের হও, তোমার দরকার নেই ক্লাসে। তোমাদেরকেও কি ফেসবুক ধাক্কা দিয়ে বের করে দেয়, গলা ধাক্কা দিয়ে? পরিফেরা, যে বৈশিষ্ট্যগুলো ভাইয়া পড়াবো জাস্ট সেগুলোই পড়বা, এক্সট্রা বৈশিষ্ট্য পড়ার কোনো দরকার নেই। পরিফেরা, পরিফেরা এই যে কথাটা, এটা এসেছে আমাদের পরি কথাটা এসেছে পোর থেকে। কি থেকে? পোর। পোর মানে ছিদ্র। পোর মানে কি? ছিদ্র। সো পরিফেরা যে প্রাণীটা, সেই প্রাণীটা হচ্ছে আমাদের ছিদ্রাল প্রাণী। সেই প্রাণীটার নাম কি? সেই প্রাণীটার নাম হচ্ছে ছিদ্রাল প্রাণী। যে প্রাণীটা আছে সেই প্রাণীটার নাম হচ্ছে আমাদের ছিদ্রাল প্রাণী, বা এ হচ্ছে আমাদের পানি শোষণ করার ক্ষমতা রাখে। ছিদ্র 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 থাকে, আমাদের স্পঞ্জ মিষ্টির মতো। এই জন্য এই পরিফেরার বা ছিদ্রাল প্রাণীর আরেকটা নাম হচ্ছে স্পঞ্জ। আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে স্পঞ্জও আমরা একে বলতে পারি। সো পরিফেরা পর্বের প্রাণী হচ্ছে প্রাণী জগতের প্রথম পর্ব। প্রথম পর্ব প্রাণী জগতে একদম প্রথম পর্ব নিয়ে যদি আমরা কথা বলি, সেটা পরিফেরা। একদম প্রথমেই আসছে পরিফেরা, একদম হচ্ছে সে এমনি শুয়ে থাকতো, একদম স্থির, নড়াচড়া করে না সে।
সো পরিফেরা পর্বের প্রাণীগুলো আমাদের স্থির হয়, সে নড়াচড়া করে না। সো আমি যদি তার বৈশিষ্ট্য বলতে যাই, কিছু বৈশিষ্ট্য তোমরা আমাকে প্রথমেই বলে নিবা। আমি তোমাদের এ পর্যন্ত যে কিছু ব্যাপার পড়িয়েছি সেগুলো থেকে আমরা কিছু বৈশিষ্ট্য বের করব এবং তারপর তার কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আমরা পড়ব। 1 নম্বর যে বৈশিষ্ট্যটা আমরা পড়ব সেটা হচ্ছে তার সংগঠন মাত্রা। সে কেমন সংগঠন মাত্রার, সব ক্ষেত্রে আমরা সব কিছুর বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা প্রথমে সংগঠন মাত্রা জানব। 2 নম্বরে আমরা জানব তার প্রতিসাম্য জানব। 3 নম্বরে আমরা জানব তার সিলোমের গঠন। এই 3টা ইনফরমেশন তোমরা আমাকে প্রত্যেকটার ব্যাপারে বলবে। তো তোমরা কমেন্টে সিরিয়ালি 1 2 3 সিরিয়ালি তোমরা 3টার বৈশিষ্ট্য, যে সংগঠন মাত্রা কেমন, এরা কি কোষীয় না টিস্যু নাকি ভ্রু, মানে অঙ্গতন্ত্র কোন সংগঠন মাত্রা, প্রতিসাম্য কেমন, সিলোম কেমন, এই 3টা ব্যাপার তোমরা আমাকে সিরিয়ালি বলে যাও। তারপর বাকি জিনিসগুলো আমি আসতেছি। ফেরা মানে প্রাণী, ফেরা মানে প্রাণী বুঝাচ্ছে। ফেরা মানে, আচ্ছা ফেরা মানে কি, আচ্ছা ফেরা মানে হচ্ছে বহনকারী। ফেরা, ফেরা কথাটার অর্থ হচ্ছে বহনকারী, মানে ছিদ্র বহনকারী। কোষীয়, অপ্রতিসম, অ্যাসিলোমেন্ট। ভেরি গুড, 3টা কথাই তোমাদের একদম খাপে খাপ। তার মানে হচ্ছে আমাদের এই সংগঠন মাত্রা হচ্ছে কোষীয় সংগঠন মাত্রার প্রাণী। প্রতিসাম্য, এরা হচ্ছে অপ্রতিসম, যে এদের মধ্যে আমরা প্রতিসাম্যতা দেখতে পাই না, অপ্রতিসম। সিলোম হচ্ছে এদের মধ্যে আমরা কোনো সিলোমের গঠনই দেখতে পাই না, অ্যাসিলোমেট। এদের ভ্রূণস্তর নিয়ে যদি আমরা কথা বলি, এদের ভ্রূণস্তর নিয়ে যদি আমরা কথা বলি, ভ্রূণ স্তর, তার মানে আমরা জানি যে এদের ভ্রূণস্তর আমরা নেই বলি, যে এদের কোনো ভ্রূণস্তর বা ভ্রূণ আমরা দেখতে পাই না। এই 4টা বৈশিষ্ট্য আমরা একদম বেসিক ক্রাইটেরিয়া। 5 নম্বর থেকে আসো যে এর কিছু বৈশিষ্ট্য আমরা শেখার চেষ্টা করি, যে না এর কি কি বৈশিষ্ট্য আছে। ব্যাপারটা হচ্ছে এদের জীবনে অনেক দুঃখ। প্রথম দুঃখ একটু বোঝার চেষ্টা করো। এই প্রাণীটা স্থির, সে চলাফেরা করতে পারে না, একদম মূর্তির মতো চলাফেরা করতে পারতেছে না, একদম নিশ্চল, সচল না। এখন ওর তো খাবার দাবার দরকার, ও প্রাণী মানে ওর খাবার দাবার লাগবে, খাওয়া দাওয়া ছাড়া ও কেমনে বাঁচবে। এখন থাকে আবার সমুদ্রের তলদেশে, নদীর তলদেশে থাকে। সো ও এমনি স্থির হয়ে বসে আছে। এখন ওর তো খাবার দাবার লাগবে, খাবার দাবার ছাড়া তো বাঁচবে না। অক্সিজেন লাগবে, অক্সিজেন ছাড়াও বাঁচবে না। এখন এগুলা কই পাবে সে? এগুলা সে যেখানে থাকে সেখানেই আসে, তার মানে সমুদ্রের মধ্যেই আসে বা পানির মধ্যেই আসে। এখন কথা হয়েছে ও যে আনবে এই জিনিসটাকে ধইরা, ওর তো হাত পা কিছু নাই, তো ওইগুলা পাবে কিভাবে? এজন্য যে ওদের দেহের ভেতর ছিদ্র আছে, ওদের দেহের ভেতর অসংখ্য ছিদ্র আছে। ওদের দেহের ভেতর যে ছিদ্র বা পোরগুলা থাকে সেগুলোকে আমরা অস্ট্রিয়া বলি। ওদের দেহের ভেতর যে ছিদ্র বা পোরগুলা থাকে সেগুলোকে আমরা বলি অস্ট্রিয়া বলি। ওদের দেহের ভেতর বা ছিদ্র বা যে পোরগুলা দেখা যায় তাদেরকে আমরা বলি অস্ট্রিয়া। সো অস্ট্রিয়া নামক ছিদ্র বা পোর পাচ্ছে, তার মানে ও এমনি বৈশা আছে, ওর দেহের ভেতর অসংখ্য ছিদ্র আছে। খুব ভালো কথা, বৈশা আছে, দেহের ভেতর ছিদ্র আছে। এখন কথা হয়েছে খাবার দাবার আসবে কোথা থেকে ওর মধ্যে? এখন ও যেহেতু নদীতে থাকে বা পুকুরে থাকে বা পানিতে থাকে, সমুদ্রে থাকে, সমুদ্রের পানির একটা স্রোত আছে না, সেই স্রোতের ঢেউয়ে যেই আমাদের ওয়াটার কারেন্সি যেটা আছে, ওয়াটারের যে কারেন্ট রয়েছে, কারেন্সি রয়েছে, স্রোত আছে, সেই স্রোতের মাধ্যমে এই যে অস্ট্রিয়া বা ছিদ্রপথ আছে, সেই ছিদ্রপথে তার দেহের ভেতর এই পানি, অক্সিজেন এবং তার যে যৌন জনন ঘটে সেজন্য শুক্রাণু সব এই ছিদ্রপথে আসে। তার মানে এরা স্থির প্রাণী। তার মানে আমি যদি 5 নম্বরে একদম বৈশিষ্ট্যগুলা একসাথে বলি, তার মানে তারা নিশ্চল প্রাণী, তারা চলাফেরা করতে পারে না, তাদের দেহে ছিদ্র আছে, দেহে ছিদ্র আছে। এই যে তার দেহে যে ছিদ্র, এই ছিদ্রগুলোকে আমরা বলি অস্ট্রিয়া বলি, এই যে অস্টিয়া বলি। এই যে ছিদ্রগুলো পাওয়া যায় তার দেহে, এই ছিদ্রগুলোকে আমরা কি বলি? অস্টিয়া বলি। এই যে তাদের দেহে যে ছিদ্রগুলো পাওয়া যায়, এই ছিদ্রগুলোকে আমরা কি বলি? এই ছিদ্রগুলোকে বলি আমরা অস্টিয়া বলি। এই ছিদ্রগুলোকে আমরা কি বলি? অস্টিয়া বলি। তাদের দেহে ছোট 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 ছিদ্র আছে, এই ছিদ্রগুলোকে আমরা কি বলি? অস্টিয়া বলি। এই অস্টিয়া, এই যে আমাদের তাদের দেহে আমরা কি দেখতে পাই? অস্টিয়া দেখতে পাই। কি দেখতে পাই? অস্টিয়া দেখতে পাই। তো তাহলে চিন্তা করো, এই ধরো একটা বক্সের মতো প্রাণী,
আমি এই বক্সটা আঁকলাম, ঠিক আছে, এই বক্সটা, এদের দেহের গায়ে এরকম ছিদ্র আছে। এই যে ছিদ্রগুলা, এই ছিদ্রগুলাকে আমরা কি বলি? এই ছিদ্রগুলাকে আমরা বলি অস্ট্রিয়া বলি। এই যে ছিদ্র, এই ছিদ্রগুলোকে আমরা অস্ট্রিয়া বলি। অস্ট্রিয়া থেকে আমাদের এরকম নালী আসে। অস্ট্রিয়া থেকে এরকম কি আসে? নালী আছে। অস্ট্রিয়া থেকে এরকম আমাদের নালী রয়েছে। তার মানে ওদের দেহে কিন্তু রক্ত সংবহন, পানি সংবহন, এগুলোর জন্য কোনো সংবহন তন্ত্র নাই। সংবহন মানে পরিবহনের জন্য কোনো কিছু নাই, কিন্তু এদের এরকম কি আছে? নালীতন্ত্র রয়েছে, অসংখ্য নালী রয়েছে। এই জিনিসগুলোকে আমরা কী বলি? এই জিনিসগুলোকে বলি অসংখ্য নালী তন্ত্র বলি, যে এগুলা তাদের মধ্যে আমাদের এই নালীতন্ত্র রয়েছে। তার মানে কি? হ্যাঁ, তার মানে কি? তার মানে ওর মধ্যে এই যে ছিদ্রগুলো আছে, এই ছিদ্রগুলোকে আমরা বলি অস্টিয়া বলি, এবং এই যে নালীগুলা দেখতে পাচ্ছি এগুলোকে আমরা কি বলি? নালী বলি। নালীতন্ত্র বা নালীতন্ত্র। এই নালীতন্ত্রটা কী করে? আমাদের পরিবহনের কাজে যুক্ত, নানা কিছু পরিবহন করে নিয়ে যায়। আর ব্যাপারটা হচ্ছে এই অস্ট্রিয়া পথে এই যে ছিদ্র আছে, সেই ছিদ্র পথে তার মধ্যে কিছু কিছু জিনিস যায়। একটা হচ্ছে তার মধ্যে এই যে ছিদ্র পথে, তার দেহের বাঁচার জন্য তো পানি দরকার, তাই না? তার বাঁচার জন্য হচ্ছে খাবার দরকার, তার বাঁচার জন্য অক্সিজেন দরকার, তার প্রজননের জন্য শুক্রাণু দরকার। তার মানে এই যে আমাদের এই যে আমাদের অস্ট্রিয়া ছিদ্রপথগুলো আছে, এই ছিদ্রপথে তার দেহের ভেতর খাদ্য যায়, তার দেহের ভেতর অক্সিজেন যায়, তার দেহের ভেতর শুক্রাণু যায়। এই তিনটা জিনিস এই ছিদ্রপথে যায়। তার কোন ছিদ্রপথে যাচ্ছে? এই যে আমাদের অস্ট্রিয়া নামক যে ছিদ্রটা পাওয়া যাচ্ছে, এই অস্ট্রিয়া নামক ছিদ্রপথে খাদ্য, অক্সিজেন, শুক্রাণু, খাদ্য, অক্সিজেন, শুক্রাণু, এই তিনটা জিনিস যায়। এখন কথা হয়েছে ওর তো হাত পা নেই, কেমনে যাবে? কিসের প্রভাবে যাবে? আমার যে স্রোত আছে, স্রোতের প্রভাবে যাবে। তার মানে এখানে যাওয়ার জন্য কে হেল্প করে? স্রোত হেল্প করে। তার মানে এই যে স্রোতের প্রভাবে কি হয়? এই অস্ট্রিয়া নামক যে ছিদ্রপথ আছে, স্রোতের প্রভাবে এই অস্ট্রিয়া নামক ছিদ্রপথ দিয়ে খাদ্য, অক্সিজেন, শুক্রাণু দেহের ভেতর প্রবেশ করে, এবং এখানে নালী আছে অনেকগুলা নালীতন্ত্র, সেটা আমাদের পরিবহনে হেল্প করে। কিসে হেল্প করে? সেটা আমাদের পরিবহনে হেল্প করে। হ্যাঁ, ছিদ্র দিয়ে খাবার ঢোকে, আবার বের হয়ে যেতেও তো পারে। দেখা যায় ঢোকে, বের হয়, যতটুকু খাইতে পারে। ছোটোখাটো প্রাণী যেমনে যা পাবে তাকেই হচ্ছে সে গ্রহণ করবে, পাচ্ছে না কিছু, যা পাইছে, যতটুকু ঢুকছে ততটুকুই তার জন্য মনে হয় যে না, যা পাইছি আমি এনাফ, খুশি আমি, যা আর লাগবে না আমার, যতটুকু পাইছি ততটুকুই আমাদের ভালো। তো তাইলে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের প্রাণীটাকে আমরা আবার একটু আঁকি। হ্যাঁ, প্রাণীটাকে আমরা আবার এই পাশে আঁকি। এতটুকু তো তোমরা বুঝলে, এতটুকু বুঝছো না? এতটুকু বুঝছো। এখন এই প্রাণীটাকে আমরা আবার আঁকি। এই প্রাণীটাকে আমরা আবার এই জায়গায় একটু বড় করে আঁকি। আমি বক্স আকৃতিরই আঁকলাম, ও যে সাইজেরই হোক। তার মানে এখানে আমাদের একটা অস্ট্রিয়া আছে, এখানে আমাদের একটা অস্ট্রিয়া আছে, এখানে আমাদের আরেকটা অস্ট্রিয়া আছে। তার মানে আমাদের তিন পাশে তিনটা অস্ট্রিয়া আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের একটা অস্ট্রিয়া আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা একটা অস্ট্রিয়া দেখতে পাচ্ছি, এখানে আমরা একটা অস্ট্রিয়া দেখতে পাচ্ছি। তার মানে আমাদের তিন পাশে তিনটা অস্ট্রিয়া আমরা আঁকলাম। এখন এই অস্ট্রিয়াগুলো থেকে আমাদের এরকম নালীতন্ত্র আছে, ছোট ছোট এরকম নালী আমরা দেখতে পাই, নালী, ছোট ছোট একদম চিকুন চিকুন নালী আছে। এই নালীগুলা আমাদের দেহের মানে ওই পরিফেরা পর্বের যে প্রাণী আছে তাদের দেহের ভেতরে গিয়ে আমাদের একটা বড় গহ্বরে মিলিত হয়। যে আমাদের একটা বড় গহ্বর, আমাদের এই যে এদের দেহ আছে, এদের দেহের ভেতর থেকে এখানে আমাদের একটা বড় এরকম ফাঁকা জায়গা তৈরি হয়, বড় এরকম একটা ফাঁকা জায়গা আছে। তো এই যে বড় ফাঁকা জায়গায়, এই বড় ফাঁকা জায়গায় গিয়ে আমাদের হচ্ছে এই নালীগুলা মিলিত হয়। এই যে আমাদের নালী আছে, এই নালীগুলা এই বড় ফাঁকা যে জায়গা আছে সেই জায়গায় আমাদের এই নালীগুলা মিলিত হয়। সো এই নালীগুলা আমাদের বড় ফাঁকা জায়গায় মিলিত হয়। এই যে আমরা বড় যে ফাঁকা জায়গাটা পাচ্ছি, এই বড় ফাঁকা জায়গায় আমাদের এই নালীগুলা মিলিত হয়। সো আমরা যে নালীগুলা দেখতে পাচ্ছি সেই নালীগুলো আমাদের এই বড় ফাঁকা জায়গায় মিলিত হয়। সো এই যে বড় একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি, তো ফাঁকা একটা জায়গাকে আমরা গহ্বর বলি না? তার মানে এই যে আমাদের নালীতন্ত্রগুলো আছে আমাদের, এই যে আমরা এগুলাকে কি দেখতে পাচ্ছি, এগুলাকে বলছি আমরা নালীতন্ত্র।
এবং এই যে ছিদ্রগুলা, সেই ছিদ্রগুলোকে আমরা কি বলছি, এগুলোকে আমরা বলছি অস্টিয়া। সো অস্টিয়ার সাথে আমাদের এই নালীতন্ত্র যুক্ত থাকে। নালীতন্ত্রগুলো এখানে একটা গহ্বরে সবগুলা গিয়ে এরকম একটা ফাঁকা গহ্বরে উন্মুক্ত হয়। এই যে ফাঁকা গহ্বরে গিয়া তারা সবাই আমাদের হচ্ছে যে মিলিত হয়। এই যে ফাঁকা গহ্বরে হচ্ছে যে সব প্রাণীগুলা মিলিত, সব গহ্বরগুলা মিলিত হয়, তাদের আমরা বলি স্পঞ্জশীল বলি। এই যে ফাঁকা যে গহ্বরটা পাই সেই গহ্বরটাকে বলি আমরা, এই যে ফাঁপা যে গহ্বরটা আমরা পাচ্ছি এই গহ্বরটাকে বলি আমরা স্পঞ্জশীল, স্পঞ্জশীল বলি। এই যে ফাঁকা যে গহ্বরটা পাচ্ছি ফাঁকা গহ্বরটাকে বলি স্পঞ্জশীল, এই ফাঁকা গহ্বরটাকে কি বলি, স্পঞ্জশীল। এখন এই ফাঁপা গহ্বর থাইকা তো লাভ নেই, এই ফাঁপা গহ্বরটাকে উন্মুক্ত হইতে হবে কোথাও। তো দেখা যায় এই ফাঁকা গহ্বরটা এরকম একটা গোল ছিদ্রপথে বাইরের দিকে উন্মুক্ত হয়। তার মানে এর ছোট ছোট ছিদ্র থাকে পাশে আর উপরের দিকে এরকম গোল একটা ছিদ্র থাকে। এই যে ফাঁপা গহ্বর তাকে আমরা বলি স্পঞ্জশীল। এই যে ছিদ্রপথটা, এই যে একটা গোল ছিদ্রে পথে উন্মুক্ত হচ্ছে, এই যে ছিদ্র, এই ছিদ্রটাকে আমরা বলি অ্যাসকুলাম বলি। এই যে একটা ছিদ্র পাই আমরা, এই ছিদ্রটাকে বলি অ্যাসকুলাম বলি। তাহলে এখানে একটা গোল ছিদ্র পাই, এই ছিদ্রটাকে আমরা কি বলি, অ্যাসকুলাম বলি। তার মানে তুমি যদি এই ছবিটার দিকে খেয়াল করো, পরিফেরা পর্বের এই ছবিটার দিকে যদি তুমি খেয়াল করো, তোমার অনেকগুলা কনসেপ্ট এখানে ক্লিয়ার হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে আমরা ছবি দিয়ে ধাপে ধাপে সব কিছু শিখবো, কারণ এই জিনিসগুলো একটু অনেক কিছু আছে, বাট আমরা ছবির গঠনটা যদি মনে রাখি আমাদের আর ভুল হবে না ইনশাল্লাহ। দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যে আমাদের এই যে প্রাণীটা, এই প্রাণীটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই প্রাণীটার আমাদের এই জায়গায় কিছু ছিদ্র থাকে, এই ছিদ্রগুলোকে অস্টিয়া বলছি। এই ছিদ্রগুলো থেকে নালী বের হয়, তো নালীতন্ত্র বলছি। এই নালীতন্ত্র গিয়ে একটা গহ্বরে উন্মুক্ত হয়, সেই গহ্বরের নাম কি, স্পঞ্জশীল। গহ্বরের নাম কি, গহ্বরের নাম স্পঞ্জশীল। এবং এই গহ্বরগুলা একসাথে একটা উপরে বড় ছিদ্রপথে উন্মুক্ত হয়। এই যে বড় ছিদ্র যেটা আছে, এই বড় ছিদ্রটাকে আমরা বলি অ্যাসকুলাম। এই যে বড় ছিদ্র আমরা যেটা দেখতে পাই, বড় ছিদ্রকে আমরা কি বলি, বড় ছিদ্রকে আমরা বলি অ্যাসকুলাম। এই যে বড় একটা ছিদ্র আমরা দেখতে পাই, এই বড় ছিদ্রকে আমরা কি বলি, বড় ছিদ্রকে আমরা বলি অ্যাসকুলাম। এই যে বড় ছিদ্র আমরা দেখতে পাই, বড় ছিদ্রকে আমরা বলি অ্যাসকুলাম। এই বড় ছিদ্র যেটা আমরা দেখতে পাই, বড় ছিদ্রকে আমরা কি বলি, অ্যাসকুলাম নামক একটা ছিদ্রপথে সব কিছু উন্মুক্ত হয়। এখন কথা হচ্ছে ভাই এখান দিয়ে তো খাবার ঢোকে, অক্সিজেন ঢোকে, শুক্রাণু ঢোকে, এত যদি ছিদ্রপথ হয় তাহলে ঢুকবে কি আর বের হবে কি? দেখা যায় এখানে ঢোকা বের হওয়া মানে দেখা যায় যে এইগুলা প্রবেশ এবং বের হওয়া দুইটার মধ্যেই তারা লিপ্ত থাকে, যে প্রবেশ হচ্ছে আবার বের হচ্ছে, 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 এরকম সিচুয়েশনের মধ্যে তারা অলওয়েজ আমাদের থাকে, যে প্রবেশও হবে আবার বেরও হবে, প্রবেশও হবে আবার বেরও হবে, প্রবেশও হবে আবার বেরও হবে, প্রবেশও হবে আবার বেরও হবে। সো এরকম প্রবেশও হয় আবার বেরও হয়, প্রবেশও হয় আবার বেরও হয়, ঠিক আছে, প্রবেশও হয় আবার বেরো হয়। সো ডিম্বাণু দরকার হয় না, হ্যাঁ ডিম্বাণু দরকার হয়। শুক্রাণু কাদের মধ্যে প্রবেশ করবে, যেগুলো আমাদের দেখা যায় যে ওদের মধ্যে আমরা যৌন দৃঢ়তা দেখতে পাই না। যৌন দৃঢ়তা মানে কি, আমরা মেল ফিমেল আলাদা করতে পারি না, যে পরিফেরার কোনটা মেল আর পরিফেরার কোনটা ফিমেল, দুইটা জিনিস আমরা আলাদা করতে পারি না। সো দ্যাটস ওয়াই ওদের মধ্যে আমরা যৌন দৃঢ়তা দেখতে পাই না। সো একটার মধ্যেই ডিম্বাণুও থাকে, শুক্রাণু ডিম্বাণু আমাদের মিলিত হয়ে যায়। সো এতটুকু ব্যাপার ছবির মাধ্যমে যে বুঝাইলাম, তোমরা বুঝতে পারছো এতটুকু জিনিস। আমি কিন্তু বইয়ের ব্যাপারটাকে পুরোপুরি তোমাদের সামনে ছবিতে উন্মুক্ত করে ছবিতে উপস্থাপন করে দিয়েছি। আস্তে আস্তে আসবো, সব বলবো। ভাইয়া এমন কিছু পড়াই না যেটা ভাইয়া বলে না, ভাইয়া সব বলবে। যতটুকু বুঝিয়েছি ততটুকু বুঝেছো কিনা ততটুকু জাস্ট আমাকে বলো, সামনেও ভাইয়া বলবো। অ্যাসকুলামের কাজ কি? অ্যাসকুলামের কাজ হচ্ছে এই যে এই পথে যেগুলা প্রবেশ করছে, যেগুলা দরকার সেগুলাকে ব্যবহার করছে, যেগুলা দরকার না সেগুলাকে এই অ্যাসকুলাম পথে বের করে দিচ্ছে। অ্যাসকুলাম পথে দেখা যায় আমাদের এই পথটা একটা একমুখী পথের মতো কাজ করে, এই পথ দিয়ে প্রবেশ করে আর এই পথ দিয়ে আমাদের বের হয়ে যায়, যা দরকার হবে না সেগুলাকে আমাদের বের করে দেয়। এখন আমরা এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোকে আরেকটু জুম ইন করব। আমরা যদি আরেকটু জুম ইন করি এই জায়গাটাকে, ধরো আমরা হচ্ছে এইখানে আমরা কোন কালি ব্যবহার করিনি, আমরা সবুজ কালি ব্যবহার করিনি, আমরা এই স্পেসিফিক জায়গাটাকে আমরা জুম ইন করি।
ঠিক আছে। এই স্পেসিফিক জায়গাটাকে আমরা জুম ইন করি, এই স্পেসিফিক জায়গাটাকে যদি আমরা জুম ইন করি তাহলে জায়গাটা দেখতে আমাদের এরকম। জায়গাটা আমাদের দেখতে এরকম। এই যে আমাদের স্পেসিফিক জায়গাটাকে যদি আমরা জুম ইন করি, জুম ইন করলে এরকম বড় একটা জিনিস আসতেছে আমাদের, এই বড় এটাকে আমরা জুম ইন করছি, বড় যে জিনিস এখানে আমরা দেখতে পাবো এই গায়ে এরকম এরকম এদের গায়ের মধ্যে এরকম, তো এদের গঠনে ধরো এরকম কোষ থাকে, তো এদের গায়ে এরকম এরকম আমাদের কিছু কাঁটা দেখতে পাই আমরা, এরকম এরকম কাঁটা দেখা যায়। আর এই যে এদের গা রয়েছে, এদের গায়ের মধ্যে আমরা কি দেখতে পাবো, আর এই জায়গাগুলোর মধ্যে আমাদের কিছু কোষ থাকে। আচ্ছা, আর এই যে নালীতন্ত্রটা আছে না, এই যে আমাদের নালীতন্ত্র যেটা রয়েছে, আমরা একটু বড় আঁকি, যে আমরা নালীতন্ত্র দেখতে পাচ্ছি আমাদের, এই যে আমাদের নালীতন্ত্র আছে, এই নালীতন্ত্রটা খুব মজাদার একটা কাজ করে। এই নালীতন্ত্রের এখানে, এই যে আমাদের নালীতন্ত্র আছে না, এই নালীতন্ত্রের এখানে আমাদের কিছু কোষ থাকে, নালীতন্ত্রের এখানে কিছু কোষ থাকে স্পেসিফিক। এই কোষগুলা একটা মজার কাজ হচ্ছে, এই কোষগুলার মধ্যে আমাদের চুলের মতো কিছু অভিক্ষেপ থাকে, দেখা যায় এই কোষগুলা থেকে আমাদের চুলের মতো কিছু অভিক্ষেপ তৈরি হয়। এই যে কোষগুলা দেখতে পাচ্ছি আমরা, এই কোষগুলোর ভেতর কিছু চুলের মতো অভিক্ষেপ থাকে, দেখা যায় এই যে সেলগুলা, এই সেলগুলোর মধ্যে আমরা দেখা যায় এরকম কিছু অভিক্ষেপ পাচ্ছি, এগুলোকে আমরা বলি ফ্লাজেলা বলি। এগুলোকে আমরা কি বলি, এগুলোকে বলি আমরা ফ্লাজেলা, যেটা আমাদের একটা ছাঁকনির মতো কাজ করতেছে। তার মানে দেখো একটা কিছু যে ও চাচ্ছে খাদ্য, অক্সিজেন, শুকনো এগুলো প্রবেশ করুক, বাট হচ্ছে যে এই জায়গায় তো আমাদের ধুলা বালি, ইট পাথর, মল মূত্র সব আছে, তো এই জায়গায় এই যে নালীতন্ত্রটা আছে, এই নালীতন্ত্রের এখানে আমাদের একটা বিশেষ ধরনের কোষ থাকে, একটা বিশেষ ধরনের কোষ থাকে নালীতন্ত্রের এই জায়গায়। এই যে নালীতন্ত্রে যে বিশেষ ধরনের কোষগুলো থাকে, এই যে আমাদের বিশেষ ধরনের কোষ, এই বিশেষ ধরনের কোষকে আমরা বলি কোয়ানোসাইট। এই যে আমাদের বিশেষ ধরনের কোষ থাকে, এই বিশেষ ধরনের কোষকে আমরা বলি কোয়ানোসাইট বলি। তো নালীতন্ত্রের ভেতর আমরা একটা বিশেষ ধরনের কোষ দেখতে পাই, এই যে বিশেষ ধরনের কোষ দেখতে পাচ্ছি একে আমরা বলি কোয়ানোসাইট। কি বলি আমরা? কোয়ানোসাইট বলি। এই কোয়ানোসাইটগুলা আমাদের কি, এই যে আমরা কোয়ানোসাইট দেখতে পাই, এই কোয়ানোসাইটগুলো আমাদের ফ্লাজেলা যুক্ত। সো এই যে কোয়ানোসাইট, এখানে এরকম এরকম যে অভিক্ষেপগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা বলি ফ্লাজেলা বলি। এগুলোকে আমরা কি বলি? ফ্লাজেলা বলি। এরা হচ্ছে আমাদের ফ্লাজেলা যুক্ত, এদের মধ্যে আমাদের ফ্লাজেলা রয়েছে, এদেরকে কি বলি আমরা? ফ্লাজেলা যুক্ত। তার মানে এই জায়গায় আমাদের কোয়ানোসাইট রয়েছে। কি রয়েছে? কোয়ানোসাইট রয়েছে। এই কোয়ানোসাইটগুলো আমাদের কি যুক্ত? ফ্লাজেলা যুক্ত। তো কোয়ানোসাইটগুলো কই থাকে? যে নালীতন্ত্র আছে না, নালীতন্ত্রের এই জায়গায় থাকে। এইগুলোর কাজ কি? যে আমাদের কোয়ানোসাইটের কাজ কি? কোয়ানোসাইটের কাজ হচ্ছে যে এই ফ্লাজেলাগুলা আমাদের যে জিনিসগুলোকে প্রয়োজন না সেগুলোকে প্রবেশ করতে দেয় না। তো এগুলা একটা ছাঁকনির মতো কাজ করে, একটা ফিল্টারের মতো কাজ করে, যে যা লাগবে তাই আসতে পারবে, যা দরকার নাই তা তুমি আসতে পারবে না। এটাকে মজা পাইছো যে তোমার দরকার নাই তাও তুমি আমার দেহের ভেতর ঢুকতে দিবে না। সো এগুলার কাজ কে করে? এই কোয়ানোসাইট করে। কোয়ানোসাইটটা আমাদের ফ্লাজেলা যুক্ত থাকে, যেটা দেখা যায় যা যা জিনিস আমাদের দরকার সেগুলোকে জাস্ট আমাদের ভেতরে আসতে দেয়, যা যা দরকার না সেগুলোকে আমাদের দেহের ভেতরে আসতে দেয় না। এটা হচ্ছে আমাদের এই কোয়ানোসাইটের কাজ, ঠিক আছে? আর এই যে দেখো এদের দেহের মধ্যে এই যে এরকম কাটার মতো দেখতে পাচ্ছ না, কাটার মতো এই যে জিনিসগুলো দেখা যায় তাদেরকে বলি আমরা স্পিকিউল। তাদেরকে কি বলি আমরা? স্পিকিউল। সবসময় মনে রাখবি, স্পাইক মানে কাটা, স্পাইক মানে কাটা, স্পিকিউল মানে ছোট ছোট কাটা। এখানে কিছু ছোট ছোট কাটা দেখা যায়। কেমন কাটা দেখা যায়? ছোট ছোট কাটা দেখা যায়, একে বলি আমরা স্পিকিউল। স্পাইক মানে কাটা, স্পিকিউল মানে ছোট ছোট কাটা। স্পাইক মানে কাটা আর স্পিকিউল মানে ছোট ছোট কাটা। এখানে আমরা কিছু ছোট ছোট কাটা দেখতে পাই। এই যে ছোট ছোট যে কাটাগুলো দেখতে পাই তাদেরকে বলি আমরা স্পিকিউল। আর
এই যে এদের দেহের ভেতরে যে নীল কালার অংশ যেটা ভাইয়া এঁকেছি, যে নীল কালার যে একটা অংশ ভাইয়া এঁকেছি, এই নীল কালার অংশটা হচ্ছে এদের দেহের ভেতরে জৈব কাঠামো, যে এদের দেহের গঠনের জন্য কিছু উপাদান লাগে না, আমাদের যেমন মাংস টাংস আছে ওদের লাগবে না, এই যে দেহের জন্য যে ওদের যে জৈব বস্তুটা লাগে এটাকে আমরা বলি স্পঞ্জিন বলি। এটাকে আমরা কি বলি? স্পঞ্জিন বলি। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি স্পঞ্জিন বলি। তাহলে এখানে আমাদের স্পঞ্জিন নামক একটা অংশ পাই যেটা দেহের জৈব কাঠামো তৈরি করে। এই যে আমরা কাটার মতো যে অংশ দেখতে পাচ্ছি ছোট ছোট কাটা, এগুলোকে স্পিকিউল বলি। এই নালীতন্ত্রে আমরা যে প্লাজেলা যুক্ত কিছু কোষ দেখতে পাচ্ছি তাদেরকে আমরা কোয়ানোসাইট বলি। সো এই হচ্ছে ভেতরের গঠন। সো আমি একদম ছবি এঁকে তোমাদের কোয়ানোসাইট কি, স্পিকিউল কি, স্পঞ্জিন কি, অ্যাসকুলাম কি, স্পঞ্জোসিল কি, অস্টিয়া কি, সব আমাদের এই তিনটা ছবির মধ্যে আছে। তো এই তিনটা ছবি জাস্ট তোমার যদি মাথায় থাকে, তার মানে তুমি কিন্তু এই যে বৈশিষ্ট্যের যে পয়েন্টগুলো আছে পরিফেরা পর্বের বৈশিষ্ট্যের পয়েন্ট তুমি সব পেরে যাবা, সব তুমি হচ্ছে বৈশিষ্ট্যের পয়েন্ট পেরে যাবা, একটা বৈশিষ্ট্যের পয়েন্টও তোমার মিস যাবে না। সো আমরা যত পয়েন্ট আছে আমরা কিন্তু সব ছবি দিয়ে এঁকে ফেলেছি। এখন তুমি বইটা খুলে দেখবা সব বৈশিষ্ট্যের পয়েন্ট তুমি জানো, একদম আমরা ছবি দিয়ে সব কিছু শিখে ফেলেছি। এখন আরেকটা বৈশিষ্ট্য আছে, তার লার্ভা দশা দেখা যায়। আমরা এদের মধ্যে আমরা লার্ভা দশা দেখতে পাই। লার্ভা মানে কি? লার্ভা মানে বাচ্চা দশা এদের মধ্যে আমরা দেখতে পাই। লার্ভা দশাকে আমরা বলি অ্যামফিব্লাস্টুলা। অ্যামফি সরি একটাকে বলি আমরা অ্যামফিব্লাস্টুলা, একটাকে বলি আমরা অ্যামফিব্লাস্টুলা, আর একটাকে বলি আমরা প্যারেনকাইমুলা। অ্যামফিব্লাস্টুলা আর একটাকে বলি আমরা প্যারেনকাইমুলা। এই দুটো হচ্ছে লার্ভা দশা। লার্ভা মানে বাচ্চা দশা। সো হচ্ছে আমাদের দেহের জৈব কাঠামো হচ্ছে যে আমাদের মাসেল থাকে, বোনস থাকে, এরা আমাদের দেহের জৈব কাঠামো। দেখো সব বুঝছো কিনা? সব শেষ। এই পরিফেরার যত বৈশিষ্ট্য আছে সব ভাইয়া এগুলা তোমরা আগেই জানতা, আর সব আমি ছবি দিয়ে তোমাদের পরিফেরার সত্য বৈশিষ্ট্য বুঝাই ফেলছি। খাতায় নোট করার সময় তুমি জাস্ট ছবি আঁকো। ছবি এই তিনটা ছবি আঁকছো তোমরা সবাই, আঁকার পর এখন হচ্ছে তোমরা বইটা খুলে দেখো সব চলে আসছে। তুমি বৈশিষ্ট্যগুলো আলাদা করে লিখে দিতে পারো, তুমি লিখে দাও বৈশিষ্ট্যগুলো, ছবিগুলো এঁকে এঁকে বৈশিষ্ট্যগুলো লিখে দাও। তার মানে তোমার ছবি হয়ে গেছে, বৈশিষ্ট্য হয়ে গেছে, তোমাকে আর ধরে কে। ঠিক আছে? তো যারা নোট করতেছো ছবিগুলো এঁকে এঁকে বাসে বৈশিষ্ট্যগুলো লিখে দিবা, যে অ্যাসকুলাম কি, স্পঞ্জোসিল কি, অস্টিয়া কি, স্পিকিউল কি, স্পঞ্জোসিল কি, কোয়ানোসাইট কি। আমি তো মুখে বলে গেছি জিনিসগুলো। দেখো তোমরা বুঝতে পারছো কিনা যতটুকু ভাইয়া বুঝাইছি। আচ্ছা, এখন এখানে আমাদের বৈজ্ঞানিক নাম মনে রাখতে হবে। উদাহরণ মনে রাখা আমাদের জন্য একটা পেইনফুল ব্যাপার। এই জায়গায় আমরা উদাহরণ একটা করে হইলেও আমাদের মনে রাখতে হবে। সো উদাহরণের মধ্যে আমি একটাই মনে রাখতে বলি, সেটা মনে রাখবে ক্লিওনা ক্লেটা। আমরা একটাই মনে রাখতে বলি, সেটা হচ্ছে ক্লিওনা ক্লেটা। ক্লিওনা ঠিক আছে, বানান যেন ভুল নয়, এটা দিবে কিন্তু। এটা হচ্ছে লাল স্পঞ্জ, একটা মনে রাখলেই হবে। আরেকটা আছে স্কাইফা জেলাটিজোমা, এরকম মনে একটা আছে। হ্যাঁ, স্কাইফা জেলাটিনোসাম, মটকা স্পঞ্জ। স্কাইফা এটাকে আমরা কি বলছি? মটকা, নট মোটকা। ঠিক আছে, মটকা স্পঞ্জ। ওকে, এই দুটা উদাহরণ মনে রাখো। হ্যাঁ, নিশ্চল হলে তারা সারা জীবন এক জায়গায় থাকবে। একটা প্রাণীর সাথে মানে কোনো একটা বস্তুর সাথে তারা স্থায়ীভাবে যুক্ত থাকবে, যে কোনো একটা প্রাণীর সাথে লাইগা থাকবে, কোনো নড়াচড়া নেই, নড়বে না, চলবে না, লাইগা আছে তো লাইগা আছে, কোনো একটা প্রাণীর সাথে স্থায়ীভাবে লেগে থাকে।
একটা প্রাণীর সাথে স্থায়ীভাবে লেগে থাকে, এটাকে আমরা কি বলি, নিশ্চল বা সেসাইল বলি। যৌন দৃঢ়তা মানে হচ্ছে যে বাইরে থেকে দেখে মেল আর ফিমেল আলাদা করা যাবে। মানুষকে যেমন আমরা বাইরে থেকে দেখে কে মেল কে ফিমেল আলাদা করতে পারি, ঠিক তেমনি প্রাণীদের যদি হচ্ছে যে আমি বাইরে থেকে দেখে মেল আর ফিমেল আলাদা করতে পারি, তখন সেটাকে আমরা যৌন দৃঢ়তা বলি। স্পঞ্জিন হচ্ছে এদের জৈব কাঠামো, এদের বডি যে স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা গঠন করে স্পঞ্জিন। এদের দেহে যে স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা গঠন করে স্পঞ্জিন। এইটা দেহের কাঠামো গঠন করে, ওদের দেহের কাঠামো গঠন করে কি, কাঠামো গঠন করে এই স্পঞ্জিন। এদের দেহের কাঠামো গঠন করে কি, কাঠামো গঠন করে এই স্পঞ্জিনটা এদের দেহের কাঠামো গঠন করে। তো আমরা আজকে পরিফেরা পর্ব পড়লাম। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে যে বাকি আরও 9টা পর্ব আছে আমাদের, আমরা প্রতি ক্লাসে 4-5টা করে পর্ব পড়বো। সো কালকে হয়তো আমরা 4-5টা পর্ব, এ মাসে আমাদের এই অধ্যায় শেষ হবে। আমরা হাইড্রা ভাবছিলাম ধরবো, বাট এই মাসে ধরতে পারবো না। বাট আমরা পড়ি ধীরে সুস্থে, আমাদের কনফিউশন যেন না থাকে, আমরা কোনো জায়গা যেন এমন না থাকে যে আমরা বুঝি নাই, আমরা যেন সব কিছু সুন্দরভাবে কমপ্লিট করতে পারি, সেটা হচ্ছে আমাদের টার্গেট, যেন আমরা সব কিছু সুন্দরভাবে কমপ্লিট করেছি। বৈশিষ্ট্য 6টা না, এই 6টা, এগুলা তো বেসিক বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য তো এখানে তোমরা বইয়ের মধ্যে দেখবে তোমাদের 8টা বৈশিষ্ট্য আছে। তোমাদের বইয়ের যে 3 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার বৈশিষ্ট্য, এই 3টা বৈশিষ্ট্য আমি ছবিতে লিখছি। 3, 6, 9 এই 3টা বৈশিষ্ট্য আমি ছবিতে লিখছি। বৈশিষ্ট্য সবগুলোই লিখতে হবে যেখানে স্পিকিউল মানে নামক কাটা এবং স্পঞ্জিন নামক জৈব বস্তু দ্বারা দেহ কাঠামো গঠিত, কোয়ানোসাইট নামক ফ্লাজেলা যুক্ত কোষ রয়েছে, এদের ছিদ্রগুলাকে অস্টিয়া বলে, ছিদ্রগুলা মিলে স্পঞ্জোসিল তৈরি করে এবং তা উপরে একটা গহ্বরে উন্মুক্ত হয়ে যায় অ্যাসকুলাম। বইয়ের মধ্যে দেখবে সবগুলা বৈশিষ্ট্য আছে। আমি তোমাদের বোঝার সুবিধার্থে যেন তোমরা বুঝতে পারো, দ্যাটস ওয়াই বৈশিষ্ট্যগুলোকে ছবিতে এঁকে দিয়েছি, যে আমাদের অনেকগুলা বৈশিষ্ট্য আমি ছবিতে এঁকে দিয়েছি যেন তোমরা একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকো, কারণ ইমেজটা যখন তোমার মাথায় থাকবে তখন তুমি অ্যান্সার করতে পারবে।